masonry structures, and his expectation is that this will be useful to everyone. Today, masonry structure is a bit out of the main streamlined topics of this webinar. The main topics of this webinar are basically reinforced concrete, steel, and bridge engineering. So masonry belongs to a little bit out of the mainstream. আমি বাংলায় সুইচ করছি কারণ আমরা সবাই এখানে বাংলাদেশি আছি। তো মেসনরি স্ট্রাকচার আমি জানি যে এটা অনেকের কাছে খুব একটা ইন্টারেস্টিং টপিক না, বিকজ হচ্ছে যে মেসনরি স্ট্রাকচার ডিজাইনে ইউজুয়ালি ইঞ্জিনিয়াররা একেবারে ইনভলভড হয় না আমাদের দেশে। কিন্তু আমাদের দেশের জন্য মেসনরি স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, এই জন্য কারণ হচ্ছে লার্জ মেজরিটি অফ আওয়ার পপুলেশন তারা এখনো মেসনরি স্ট্রাকচারে থাকে, মেসনরি স্ট্রাকচার তৈরি করে, এবং রুরাল হাউজিং এ মেসনরি স্ট্রাকচার এখনো খুব বেশি ইউজ হয়, যার ফলে আমাদের দেশে বেশিরভাগ মানুষের জন্য যদি অ্যাফোর্ডেবল কনস্ট্রাকশন ধরতে চিন্তা করা যায় তাহলে মেসনরি স্ট্রাকচার ইম্পর্টেন্ট এবং এখানে ইঞ্জিনিয়ারদের ইনভলভমেন্টটা জরুরি। তো এখানে আমাদের বুঝতে হবে, আমরা জানি যে মেসনরি স্ট্রাকচার হচ্ছে আর্থকুয়েক পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভালনারেবল। তো এই ভালনারেবিলিটি কনসিডার করে কি করে অ্যাফোর্ডেবল কনস্ট্রাকশন মেসনরি স্ট্রাকচারে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট করা যায় সেই সম্বন্ধে আমাদের ধারণাটা জরুরি, এই জন্য এটা ইম্পর্টেন্ট। আমি আজকে খুবই খুশি যে আজকেও আমার ধারণা ছিল খুব বেশি পার্টিসিপেন্ট হবে না, আজকেও a large number of participants are showing up, so this is very very encouraging. এই বলে আমি শুরু করছি। তবে প্রথমে বলে রাখি এই মেসনরি স্ট্রাকচার, আচ্ছা আমি যাচ্ছি আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কোথায় কোথায় কভার করা হচ্ছে। আমাদের পার্ট 5 যেটা ম্যাটেরিয়ালস রিলেটেড, সেখানে চ্যাপ্টার 2 যেখানে সবগুলো স্ট্যান্ডার্ড মেনশন করা আছে, সেখানে সেকশন 2 to 4 এ আসলে মেসনরি ম্যাটেরিয়ালস যেগুলো সেই ম্যাটেরিয়ালস গুলোর স্ট্যান্ডার্ড গুলো মেনশন করা আছে। পার্ট 6 চ্যাপ্টার 2 তে আমাদের যেখানে লোডিং চ্যাপ্টার, সেই লোডিং এ মেসনরি স্ট্রাকচার যে সিস্টেমস হতে পারে সেই সিস্টেমস এর জন্য আর্থকুয়েক লোডিং এর জন্য রেসপন্স রিডাকশন ফ্যাক্টর এগুলো উল্লেখ করা আছে। পার্ট 6 চ্যাপ্টার 7 এটা হচ্ছে মেইন চ্যাপ্টার মেসনরি স্ট্রাকচারের, আমরা সেই চ্যাপ্টারটাই আজকে ডিটেইল আলাপ করব। পার্ট 6 চ্যাপ্টার 7 এখানে হচ্ছে গিয়ে ডিটেইল ডিজাইন কনসিডারেশন দেওয়া আছে, তো এই চ্যাপ্টারটাই আমরা মেইনলি আজকে আলাপ করব। আর পার্ট 7 এ মেসনরি কনস্ট্রাকশনের সময় সেফটি রিকোয়ারমেন্ট কি সেগুলো আছে, আমরা সেগুলোর মধ্যে যাব না আজকে, মেইনলি আমরা কনসেন্ট্রেট করব পার্ট 6 চ্যাপ্টার 7, কিছু কিছু জিনিস রেফার করব পার্ট 5 চ্যাপ্টার 2 এন্ড পার্ট 6 চ্যাপ্টার 2 তে। তো এখানে প্রথমে বলে রাখি আমরা এখানে ইনফিল মেসনরি নিয়ে আলাপ করব না, এখানে যে মেসনরি স্ট্রাকচার বলতে আমরা লোড বিয়ারিং মেসনরি কনস্ট্রাকশন বোঝাচ্ছি, মেসনরি স্ট্রাকচার যেখানে মেসনরি ওয়াল লোড বেয়ার করে সে ধরনের কনস্ট্রাকশনের কথা আমরা বোঝাচ্ছি, আমাদের আরসি ফ্রেমের ইনফিল ওয়াল নিয়ে এখানে আলাপ করছি না। তো আমার প্রেজেন্টেশনের আউটলাইন, আমার প্রেজেন্টেশনের আউটলাইনে প্রথমে হচ্ছে মেসনরি কনস্ট্রাকশনের কম্পোনেন্টস গুলো নিয়ে আলাপ করব, তারপর বেসিক ডিজাইন রিকোয়ারমেন্টস, ডিজাইনের সময় আমাদের একটা মেসনরি মেম্বারের এফেক্টিভ থিকনেস কত হবে, এফেক্টিভ লেন্থ কি হবে, এফেক্টিভ হাইট কি হবে, এফেক্টিভ উইডথ কি হবে, লোডের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, এই ডিজাইন রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আলাপ করব। তারপরে আমরা অ্যালাউয়েবল স্ট্রেস অ্যালাউয়েবল স্ট্রেস কি, এখানে বলে রাখি আমাদের মেসনরি ডিজাইন মেইনলি হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন, ASD অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন,
কিন্তু এক্সেপশন হচ্ছে স্লেন্ডার ওয়াল আর শেয়ার ওয়াল ডিজাইন। স্লেন্ডার ওয়াল আর শেয়ার ওয়াল হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। তো অ্যালাউবল স্ট্রেসেস আমরা কিভাবে ক্যালকুলেট করব, কোথা থেকে পাবো? তারপর আমাদের দেশে যে এই ধরনের মেসনরি হয় আনরেইনফোর্স মেসনরি, সেটা ডিজাইন কিভাবে করা যায়। রেইনফোর্স মেসনরি যেটা আমাদের দেশে একেবারেই হয় না, কিন্তু এর অনেক প্রসপেক্ট আছে। বেসিক্যালি আমাদের দেশে অ্যাফোর্ডেবল কনস্ট্রাকশন আর্থকুয়েক রেজিস্ট্যান্ট করতে গেলে রেইনফোর্স মেসনরিতে যেতে হবে। সো রেইনফোর্স মেসনরি ডিজাইন নিয়ে কিছু আলাপ করব। স্টেবিলিটি রিকোয়ারমেন্ট, আমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা একটা মেসনরি কনস্ট্রাকশনকে স্টেবল ধরতে পারবো, সেই রিকোয়ারমেন্ট গুলো আলাপ করব। দেন স্পেশাল কেসেস, স্ল্যান্ডার ওয়াল ডিজাইন এন্ড শেয়ার ওয়াল। আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের মেসনরি ল্যাটারাল লোডের জন্য শেয়ার ওয়াল হিসেবে ডিজাইন করি। সেই শেয়ার ওয়াল ডিজাইন প্রসিজিওরটা কি সেটা আমরা দেখবো। আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন এন্ড দেন আর্থকুয়েক রেজিস্ট্যান্টের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া গুলো কি জোন ওয়াইজ, সেই মিনিমাম ক্রাইটেরিয়া গুলো দেখবো। এবং খুব ছোট করে এখানে আমাদের পার্ট 6 চ্যাপ্টার 7 এ স্ট্রেংথেনিং এর ব্যাপারে বলা আছে। মেসনরি বিল্ডিং এর এটা খুব একটা হেল্পফুল না হলেও কিছু ইনফরমেশন এখানে আছে যেটা আমি দেখাবো। আর একটা হচ্ছে যে নতুন একটা মেসনরি কনস্ট্রাকশন টাইপ কনফাইন্ড মেসনরি, আমাদের দেশে একেবারেই এর প্রচলন নেই, কিন্তু যেসব দেশে আর্থকুয়েকের প্রবাবিলিটি অনেক বেশি থাকে, আর্থকুয়েক সাসেপ্টেবল কান্ট্রিজ লাইক সেন্ট্রাল এশিয়া, তারপর হচ্ছে গিয়ে ল্যাটিন আমেরিকা, এইসব দেশে কনফাইন্ড মেসনরিটা খুব সাকসেসফুলি ইউজ হয়। তো সেটা আমরা দেখবো। আর্থকুয়েক রেজিস্ট্যান্ট কনস্ট্রাকশন টাইপের মধ্যে এটা একটা কনফাইন্ড মেসনরি। এইটা বেসিক্যালি এই কনফাইন্ড মেসনরিটা আমাদের বিএনবিসি 2020 তে নতুন একটা অ্যাডিশন, বাকি জিনিসগুলো আগেও ছিল। কম্পোনেন্টস, কম্পোনেন্টস আমাদের মেসনরি কম্পোনেন্টস হচ্ছে বেসিক্যালি মেসন ইউনিট, সেটা আমাদের ব্রিক ইউনিট যেগুলো, আমাদের এই ব্রিক ইউনিট সেটা হল হতে পারে, সলিড হতে পারে, ক্লে বার্নড ক্লে ব্রিক হতে পারে, আমাদের কংক্রিট ব্লক হতে পারে, সিসি ব্লক হতে পারে। দেন এই মেসনরি ইউনিট গুলোকে আমরা যে জয়েন করি, সেই জয়েন করি মর্টার দিয়ে। মর্টার একটা কম্পোনেন্ট। আমরা যখন reinforced masonry, so now the difference between mortar and grout, mortar flowable না, grout flowable হয়। So grout দিয়ে আমরা এখানে বন্ড করে দিই reinforcement কে, and then reinforced masonry তে reinforcement অবশ্যই একটা কম্পোনেন্ট। এছাড়া মেটাল টাইজ এন্ড অ্যাঙ্কর্স, আমাদের যখন ক্যাভিটি ওয়াল হয়, কয়েক লেয়ারে যখন ওয়াল থাকে, তাদের মধ্যেকার যে টাই জন্য মেটাল টাইজ ইউজ করা হয়, বা কোনো ওয়ালকে পার্মানেন্ট কোনো আর একটা কংক্রিট বা স্টিলের মেম্বারের সাথে যখন অ্যাঙ্কর করা হয়, সেই অ্যাঙ্কর গুলো মেটাল অ্যাঙ্কর, সেগুলো কম্পোনেন্ট, মেসনরি কনস্ট্রাকশনে কম্পোনেন্ট। তো প্রথমে আমরা মেসনরি ইউনিট নিয়ে কিছু কথা বলি। মেসনরি ইউনিট অনেক রকম হতে পারে। আমাদের দেশে যেগুলো কমনলি অ্যাভেলেবল, যে কমন বিল্ডিং ক্লে ব্রিক্স মানে সলিড ব্রিক, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল, এটা দুই রকম হয়। একটা হচ্ছে মেশিন মেড ব্রিক, আর একটা হচ্ছে ট্রেডিশনাল, যেটা আমাদের ফ্রগমার্ক সহ আমাদের ব্রিক কিলনে যেটা হয়, সেই দুই রকম ব্রিক হয়, দুইটাই সলিড। তো এটা হচ্ছে কমন বিল্ডিং ক্লে ব্রিক্স। এটার জন্য আমরা যে স্ট্যান্ডার্ড ফলো করি সেটা হচ্ছে BDS 208। বার্ন ক্লে হলো ব্রিক্স, বার্ন ক্লে হলো ব্রিক্স হচ্ছে গিয়ে এই ধরনের।
এখানে হচ্ছে যে ব্রিকের মধ্যে হোলস থাকে, বার্ন ক্লে হলো ব্রিক্স। এটার জন্য আমরা যে স্ট্যান্ডার্ড ফলো করি সেটা হচ্ছে বিডিএস 1263। এরপরে হতে পারে বার্ন ক্লে ফেসিং ব্রিক্স। এই ব্রিকগুলো ডাইমেনশন এই ধরনের বড় হয় না, এগুলো সাধারণত থিন হয়। এটা ফেসিং ব্রিক অর্থাৎ অর্নামেন্টাল পারপাস ইউজ হয়, এটা লোড বিয়ারিং না, ফ্যাসাদে ফেসিং হিসাবে এটা ইউজ হয়। এটার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে বিডিএস 1250। আমরা এই ধরনের ব্রিক নিয়ে আলাপ করব না, আমরা লোড বিয়ারিং কনস্ট্রাকশন নিয়ে আলাপ করব। হলো কংক্রিট ব্লকস, যখন সিসি ব্লক দিয়ে কংক্রিটের ব্লক, হলো ব্লক দিয়ে যখন মেসন ইউনিট করা হয়, সেটার জন্য যে স্ট্যান্ডার্ড সেটা ইএন থেকে অ্যাডপ্ট করা, বিডিএস ইএন 772। সো এটাও রেইনফোর্স মেসনরিতে এই ধরনের ব্লক খুব ইউজ হয়। আনরেইনফোর্স মেসনরি ইনফিলে প্রচুর ইউজ করা হয়, কিন্তু ইনফিলে নন লোড বিয়ারিং ব্লক আর লোড বিয়ারিং ব্লকের মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা এখানে লোড বিয়ারিং ব্লক নিয়ে আলাপ করব। এবং এছাড়া আরো অনেক ধরনের মেসন ইউনিট হয় আমাদের দেশে। লোড বিয়ারিং এর জন্য এই তিন ধরনের বেসিক্যালি সলিড ব্রিক ইউজ হয়। এগুলো এগুলো পাওয়া যায় অ্যাভেলেবল এখন, কিন্তু রেইনফোর্স মেসনরি এখনো খুব একটা হয় না। এই ধরনের অর্থাৎ হলো ব্রিক আর হলো ব্লক, এগুলো রেইনফোর্স মেসনরি কনস্ট্রাকশনের জন্য খুব ইউজফুল। নাও মর্টার। মর্টার এর স্ট্যান্ডার্ড কতগুলো গ্রেড আছে। মর্টারের স্ট্যান্ডার্ড গ্রেড হচ্ছে M1 থেকে M6। যত বাড়বে তত হচ্ছে এর মধ্যে সিমেন্ট কন্টেন্ট কমে যাবে, স্যান্ডের কন্টেন্ট বেড়ে যাবে, অর্থাৎ লিন। যত নাম্বার কম তত হচ্ছে কি এটা স্ট্রং মর্টার, আর যত নাম্বার বেশি তত লিন মর্টার, সিমেন্ট কন্টেন্ট কম। আচ্ছা, এখানে আমাদের 1:3 থেকে 1:8 আছে। 1:3 হচ্ছে গিয়ে M1, 1:4 হচ্ছে গিয়ে M2। M1 M2 ইউ হ্যাভ টু রিমেম্বার যে M1 M2 হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের হাই সাইসমিক জোনে M1 M2 চেয়ে লিন মর্টার ইউজ করা যাবে না। সো M3 1:5 এটা সবচেয়ে বেশি কমনলি ইউজ হয়। M3 1:5 মানে নন সাইসমিক জোনে এটা ইউজ করা যায়। এছাড়াও M4 M5 M6 হতে পারে। এইটার উপর ডিপেন্ড করে আমরা যদি কোনো টেস্ট না করি, মর্টারের জন্য যদি কোনো টেস্ট না করি, আর ম্যাসন ইউনিটের জন্য যদি কোনো টেস্ট না করি, তাহলে মর্টারের মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ ডিপেন্ডিং অন এই সিমেন্ট টু স্যান্ড রেশিও, এটা আমরা নমিনাল স্ট্রেংথ হিসাবে ধরে নিতে পারি। কোড দিয়ে দিচ্ছে যে M1 এর জন্য 10 MPa, M2 এর জন্য 7.5, M3 এর জন্য 5। আচ্ছা, এখানে স্যান্ডের ব্যাপারে একটা, এখানে যেটা ধরে নেওয়া হচ্ছে স্যান্ডের ফাইনেস মডিউলাস 1.2 বা তার বেশি। স্যান্ডের ফাইনেস মডিউলাস ইজ 1.2 or তার বেশি। আচ্ছা, তো মেসন ইউনিট নিয়ে আলাপ করলাম, মর্টার নিয়ে আলাপ করলাম। গ্রাউট। গ্রাউট আর মর্টারের মধ্যে ডেফিনিশন হচ্ছে, গ্রাউট হচ্ছে ফ্লোয়েবল। গ্রাউট কোড গ্রাউটের যে ডেফিনিশন দিচ্ছে, a mixture of cementitious materials and aggregate to which water is added such that the mixture will flow without segregation of the constituents. এটা ফ্লোয়েবল হবে, but there will be no segregation. এটা হচ্ছে গ্রাউটের ডেফিনিশন। এখন গ্রাউট আমরা ইউজুয়ালি জানি যে গ্রাউটের মধ্যে শুধু ফাইন অ্যাগ্রিগেট থাকে, বাট গ্রাউটের মধ্যে আমাদের দরকার হলে কোর্স অ্যাগ্রিগেটও আমরা মিক্স করতে পারি। তখন গ্রাউটের ডেফিনিশন হয়ে যায় অ্যাকর্ডিং টু STMC 476, যদি শুধু ফাইন অ্যাগ্রিগেট আমরা মিক্স করি তাহলে এটাকে বলা হয় ফাইন গ্রাউট, আর যদি এর মধ্যে কোর্স অ্যাগ্রিগেট থাকে তাহলে সেটাকে বলা হয় কোর্স গ্রাউট। আচ্ছা, আমরা আলাপ করলাম মেসনরি ইউনিট, মর্টার, গ্রাউট। রেইনফোর্সমেন্ট, নর্মাল যে যে রেইনফোর্সমেন্ট আমাদের কোডে উল্লেখ করা আছে সেগুলো সবগুলোই এখানে অ্যাপ্লিকেবল। তবে আমাদের ইউজুয়ালি এই ডিফর্মড স্টিল বার্স আমরা ইউজ করি, ডিফর্ম বিলেট স্টিল বার্স।
আর আমাদের দেশে আরেকটা পাওয়া যায় ইপক্সি কোটেড রেইনফোর্সিং স্টিল বার্স। এছাড়া বাকিগুলো নট দ্যাট কমন। ওয়্যার রেইনফোর্স মেসনরিতে খুব কম ইউজ হয়, ওয়্যার অন্য জায়গায় ইউজ করতে পারি, রেইনফোর্স মেসনরিতে কম ইউজ হয়, কিন্তু ইউজ করা যেতে পারে। বেসিক্যালি আমরা ইউজ করব ডিফর্মড স্টিল বার্স, আর ক্ষেত্র বিশেষে কোস্টাল জোন হলে যেখানে করোশনের চান্স বেশি সেখানে হচ্ছে গিয়ে ইপক্সি কোটেড স্টিল বার্স। আচ্ছা, মেটাল টাইস আর অ্যাঙ্কর্স, এগুলো হচ্ছে আমাদের যখন এখানে অ্যাঙ্করটা দেখানো হচ্ছে যে আমাদের এখানে হলো ব্লক দিয়ে একটা মেসনরি কনস্ট্রাকশন হচ্ছে, পাশে সে কংক্রিট বা স্টিলে কিছু আছে, তার সাথে এটাকে যদি অ্যাঙ্কর করা দরকার হয়, অনেক ক্ষেত্রে এই ধরনের করা হয়, বিভিন্ন রকম মেটাল অ্যাটাচমেন্ট আছে। আর তাই হচ্ছে গিয়ে যদি এরকম আর একটা ওয়াল পাশে থাকে, মাঝখানে ক্যাভিটি থাকে, এই দুইটা ওয়ালের লেয়ারের মধ্যে টাই দেওয়া হয়। আমাদের এখানে খুব আনকমন, খুব একটা কমন না, ক্যাভিটি ওয়াল অনেক ক্ষেত্রে তৈরি করা হয় এখনো ইউজুয়ালি ইনফিল ওয়াল হিসাবে, কিন্তু ক্যাভিটি ওয়াল দিয়েও লোড বিয়ারিং করা যেতে পারে। Now let's discuss about basic design requirements. তো এখানে আমি যে ম্যাটেরিয়াল গুলো প্রেজেন্ট করব সবই বিল্ডিং কোড থেকে নেওয়া, একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছি, এবং বিল্ডিং কোডে যে সিকোয়েন্সে জিনিসগুলো আছে তার থেকে আমি ডিফারেন্ট ভাবে একটু প্রেজেন্ট করছি ফ্লোটা ঠিক রাখার জন্য। বিল্ডিং কোডে যেটা আছে আগে অ্যালাউয়েবল স্ট্রেসের কথা আছে, পরে ডিজাইন রিকোয়ারমেন্ট গুলো আছে। আমার কাছে মনে হয় সেটা বুঝতে একটু অসুবিধা হয়, আমি প্রথমে ডিজাইন রিকোয়ারমেন্ট গুলো বলে তারপর আমি স্ট্রেস স্ট্রেংথের ডেফিনিশনে যাব। আচ্ছা, প্রথম ডিজাইন কনসিডারেশন, নর্মাল ডিজাইন কনসিডারেশন ইউআরএম বা আরএম এর জন্য, আনরিইনফোর্সড মেসনরি বা রিইনফোর্সড মেসনরির জন্য যে ডিজাইন হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। এক্সেপশন হচ্ছে স্লেন্ডার ওয়াল আর শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল ডিজাইন, স্লেন্ডার ওয়াল ডিজাইনের ডিজাইন কনসিডারেশন হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। ওকে, সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, যার ফলে আমাদের স্ট্রেস স্ট্রেইনের ডিস্ট্রিবিউশনটা লিনিয়ার, এন্ড আমরা ধরে নিব যে লোড যেটা আসবে সেই লোডের এক্সেন্ট্রিসিটি ইজ ভেরি স্মল। এটা হচ্ছে অ্যাসাম্পশন, ডিজাইন অ্যাসাম্পশন। এখন যার জন্য অনেক ফ্যাক্টর অফ সেফটি গুলো অনেক বেশি। আচ্ছা, এখন আমাদের কতগুলো ডেফিনিশন, এই ডেফিনিশন গুলো পরবর্তীতে আমাদের ডিজাইনে কাজে লাগবে। একটা হচ্ছে এফেক্টিভ হাইট। আমাদের নর্মালি যে ওয়ালের যে হাইট সেটাই কি এফেক্টিভ হাইট? সেটাকে আমরা ক্যালকুলেশনে হাইট হিসেবে ধরবো, নাকি আমাদের যেমন স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেট করতে আমাদের হাইট লাগবে, সেই হাইটটা কত হবে? এই হাইটটা আমাদের যদি একটা ওয়াল দুই ডিরেকশনে রিস্ট্রেইন থাকে, এই ডিরেকশনে এবং এই ডিরেকশনে, যদি দুই ডিরেকশনে রিস্ট্রেইন থাকে, সে যখন কংক্রিট স্ল্যাবের নিচে একটা ওয়াল থাকে, তখন আমরা যেহেতু কংক্রিট স্ল্যাব খুব রিজিড, আমরা ধরে নিতে পারি যে দুই ডিরেকশনে রিস্ট্রেইনড। ইন দ্যাট কেস ওয়ালের হাইট হচ্ছে, যে হাইট আমরা আছি সেটাই হচ্ছে এফেক্টিভ হাইট। কিন্তু আমাদের যদি এই ওয়ালের উপরে স্টিলের বিম থাকে, এবং স্টিলের বিমটা যদি কোয়াইট ফ্লেক্সিবল হয়, এগুলো ডেফিনিশন কোডে আরো আছে, ডিটেইল আছে। তো এখানে ধরে নিলাম স্টিলের বিমের জন্য ফ্লেক্সিবল, তখন আমাদের এই ডিরেকশনে হচ্ছে গিয়ে স্টিলের মেজর এক্সিস এর বেন্ডিং এর ডিরেকশনে এইটাকে রিস্ট্রেইনড, মাইনর এক্সিস এর বেন্ডিং এর ডিরেকশনে এটাকে আনরিস্ট্রেইনড ধরতে হবে। তো মেজর এক্সিস এর দিকে এইটার যে হাইট, সেই হাইটটাই হবে এফেক্টিভ হাইট, আর মাইনর এক্সিস এর দিকে এইটার যে হাইট আনরিস্ট্রেইনড ধরবো যেদিকে, সেই দিকে অ্যাকচুয়ালি এফেক্টিভ হাইট ধরবো হচ্ছে গিয়ে টুয়াইস দ্য হাইট অ্যাকচুয়াল হাইট, সেটা হবে এফেক্টিভ হাইট। এখন এই এফেক্টিভ হাইট পরবর্তীতে আমাদের স্লেন্ডারনেস এর ডেফিনিশনে আমাদের আসবে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়,
যে আমাদের মেসনরি ওয়ালও হতে পারে, কলামও হতে পারে। কখন আমরা একটা মেসনরি মেম্বারকে ওয়াল বলবো, কখন কলাম বলবো? যদি মেসনরি ওয়ালের উইডথ তার থিকনেসের থিকনেসের 3 টাইমস এর চেয়ে বেশি হয়, তখন সেটাকে ওয়াল বলবো, আদারওয়াইজ এটাকে কলাম বলবো। সো কোডে ওয়াল এর কলামের জন্য আলাদা আলাদা প্রফেশন দেওয়া আছে। আমরা বেসিক্যালি আজকে ওয়ালের জিনিসগুলো দেখব, কলামের জন্য আলাদা আলাদা ভাবে প্রফেশন দেওয়া আছে। সো নাও যেটা হচ্ছে যে এখনো আমাদের যে সফটওয়্যার গুলো যে আছে সেগুলোতে কিন্তু আমরা মেসনরি ডিজাইন অটোমেটেড ভাবে করতে পারি না। ডিজাইনটা আমরা হয়তো অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিসে আমরা এফএম এ মেসনরিকে আমরা মেমব্রেন হিসাবে অ্যাজুম করে শুধুমাত্র ইন প্লেন স্টিফনেসটা কনসিডার করে আমরা ডিজাইন করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। কিন্তু ডিজাইনে আমাদের এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। কাজেই অ্যানালাইসিস থেকে রেজাল্ট নিলেও আলটিমেটলি প্রত্যেকটা মেম্বার আমাদের ডিজাইন করতে হবে ম্যানুয়ালি। সো তখন এই ডেফিনিশন গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এফেক্টিভ এখন যদি ওপেনিং থাকে এফেক্টিভ হাইট আমরা কত কিভাবে ধরবো? সে অ্যাকচুয়াল হাইট হচ্ছে একটা ওয়ালের এইচ, ক্যাপিটাল এইচ, এন্ড ম্যাক্সিমাম ওপেনিং এর হাইট মানে যেটা সবচেয়ে বড় ওপেনিং সেটা হচ্ছে এইচ প্রাইম। তখন আমাদের ইন প্লেন ডিরেকশনে ওপেনিং যে ওয়ালে, সেই ওয়ালের ইন প্লেন ডিরেকশনে এটার effective height, h prime is effective height, is h. কিন্তু আউট অফ প্লেনে এর এফেক্টিভ হাইট চেঞ্জ হয়ে যাবে 75% of h plus 25% of a capital H prime, that is ওপেনিং এর হাইটের 25%। এখানে হবে আউট অফ প্লেনে এর এফেক্টিভ হাইট। আচ্ছা, কিন্তু যদি এটা উপরে কংক্রিট স্ল্যাব থাকে মানে রিজিড থাকে, আর যদি এরকম ফ্লেক্সিবল থাকে মানে যেটার একটা মাইনর এক্সেসের দিকে এটাকে আনরিস্ট্রেইন ধরতে হবে, সেক্ষেত্রে মাইনর এক্সেসের দিকে এই মাইনর এক্সেসের দিকে আমাদের মাইনর এক্সেস এখানে মেজর এক্সেসের দিকেও যদি মাইনর এক্সেসের দিকে আমাদের অলওয়েজ এফেক্টিভ হাইট ইজ টুয়াইস অফ এইচ আনরিস্ট্রেইন ডিরেকশনে। রিস্ট্রেইন ডিরেকশনেও যদি ওপেনিং হাইট অ্যাকচুয়াল ওয়ালের হাইটের 50% চেয়ে বেশি হয়, তাহলে এই মেজর এক্সেসের দিকেও মানে কানেক্টিং মেম্বারের বিমগুলোর মেজর এক্সেসের দিকেও এটা ধরতে হবে এফেক্টিভ হাইট ইজ টুয়াইস এইচ। সো আমরা মেসনরি মেম্বারের এফেক্টিভ হাইট আমরা দেখলাম, যদি এটা উপরে কংক্রিট স্ল্যাব থেকে রিজিডলি কানেক্টেড থাকে, আনরিস্ট্রেইন ধরে আমাদের ওপেনিং ছাড়া ওপেনিং সহ কত ধরতে হবে, আর যদি স্টিলের বিম থাকে উপরে যেটাকে মাইনর ডিরেকশনে আনরিস্ট্রেইন, মাইনর এক্সেসের ডিরেকশনে বিমের আনরিস্ট্রেইন ধরবো, সেখানে ওপেনিং সহ ওপেনিং ছাড়া দুইটাই টুয়াইস এইচ, আর মেজর এক্সেসের দিকে আমাদের ওপেনিং ছাড়া হচ্ছে গিয়ে এইচ আর ওপেনিং সহ হচ্ছে গিয়ে টুয়াইস এইচ। এখন লেংথ ডিপেন্ড করবে হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশনের উপর, এফেক্টিভ লেংথ। সো আমাদের একটা আছে ওয়াল এদিকে আছে আর অন্যদিকে ক্রস ওয়ালটা সাপোর্টের মতো কাজ করবে, অ্যাজ ইফ আমাদের আনব্রেস লেংথের মতো। স্টিলে আনব্রেস লেংথের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মতো ক্রস এর যদি এটা কন্টিনিউয়াস হয় একরকম, যদি এন্ডে হয় আর এক রকম, তো এই ধরনের ভ্যারিয়েশন হতে পারে। প্রথমে দেখি যদি কন্টিনিউয়াস হয়, বোথ সাইডস কন্টিনিউয়াস, এখানে যদি ওপেনিং থাকেও এবং ওপেনিংটা যদি
হাইটের 1/8 অফ হাইটের চেয়ে দূরে থাকে, মানে এই ক্রস ওয়াল থেকে এটা যদি 1/8 অফ হাইটের থেকে দূরে থাকে, তখন আমাদের এল এফেক্টিভ মানে বোথ সাইডের থেকে এল এফেক্টিভ হবে 80% অফ দ্য স্পেসিং বিটুইন ক্রস ওয়ালস। এর ভিতরে থাকলে আমরা ডিসকন্টিনিউয়াস ধরে নেব। সো এইটা হচ্ছে যে, আর এটা যদি ওপেনিংটা যদি নাই থাকে তাইলেও এটা 80% অফ দ্য স্পেসিং বিটুইন ক্রস ওয়ালস। লেংথ কম মানে L/R রেশিওতে আমাদের সুবিধা। আচ্ছা, যদি এমন হয় একদিকে এক এন্ড কন্টিনিউয়াস, অন্য এন্ড হচ্ছে কি একদম এন্ড, তাইলে এটা হবে 90% অফ দ্য লেংথ। এটা যদি বোথ সাইডস একদম এন্ড হয়, কোনো কন্টিনিউটি না থাকে, তাইলে হচ্ছে গিয়ে এই ক্রস ওয়ালের মাঝে যে লেংথ সেটাই হবে এফেক্টিভ লেংথ অফ দ্য ওয়াল। আচ্ছা, এটা যদি একদিকে একদম ফ্রি থাকে আর একদিকে ক্রস ওয়াল দিয়ে কন্টিনিউয়াস থাকে, তাইলে হবে 1.5 টাইমস দ্য লেংথ হবে এর এফেক্টিভ লেংথ। আর যদি একদিকে একদম ফ্রি থাকে আর অন্যদিকে যদি আমাদের ক্রস ওয়াল এন্ডে থাকে, তাহলে এটা হবে 2 টাইমস দ্য লেংথ হবে যে এফেক্টিভ লেংথ। সো আমাদের এফেক্টিভ লেংথ গুলো এরকম ক্রস ওয়ালের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের কনসিডার করতে হবে। সো এফেক্টিভ হাইট দেখলাম, এফেক্টিভ লেংথ দেখলাম। এখন এফেক্টিভ থিকনেস। নর্মাল ওয়ালের জন্য এফেক্টিভ থিকনেস ইজ ভেরি ইজি। ওয়ালের যে থিকনেস সেটাই এফেক্টিভ থিকনেস টি। কিন্তু যদি ক্যাভিটি ওয়াল হয়, মাঝখানে ক্যাভিটি থাকে, ঢাকা হয় লিফ, যদি দুইটা থাকে, দুইটা লেয়ার অফ ব্রিক ওয়ালস, মাঝখানে ক্যাভিটি, এটা মিলে একটা কম্পোজিট সেকশন। তো এইটার ক্ষেত্রে আমাদের এটাকে T1 T2 বলি, এবং আমরা দেখবো পরে চার্ট দেখবো যেখানে এফেক্টিভ থিকনেসটা ডিফাইন করা থাকবে। তো এখানে আমরা জাস্ট চিন্তা করে নিই যে দুইটা লিফের একটা T1 T2, অর্থাৎ এই দুইটা একই হতে পারে, ডিফারেন্ট হতে পারে, একদিকে 10 ইঞ্চি একদিকে 5 ইঞ্চি এরকম হতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই পিয়ার বা পিলাস্টার থাকে, মানে মাঝে মাঝে স্টিফেনিং এলিমেন্ট থাকে। এই ওয়াল চলে যাচ্ছে, ওয়ালের মাঝখানে বাউন্ডারি ওয়ালে যেমন হয় একটু মোটা করে দেওয়া থাকে, পিয়ার বা পিলাস্টার বলে থাকে। সেক্ষেত্রে পিয়ার থিকনেস হচ্ছে গিয়ে ওয়ালের এক এন্ড থেকে পিয়ারের এন্ড পর্যন্ত, এটা হচ্ছে পিয়ার থিকনেস টিপি। আর ওয়াল থিকনেস হচ্ছে শুধুমাত্র পিয়ারটা বাদ দিলে যে পার্টটুকু, এটা হচ্ছে গিয়ে ওয়াল থিকনেস। আমরা পরে চার্ট দেখবো এই সিচুয়েশনে আমরা এফেক্টিভ থিকনেস কত ধরবো। আমরা জাস্ট এখন ডেফিনিশন গুলো দেখছি যে টি কোনটা, T1 T2 কোনটা, টিপি কোনটা, এটসেট্রা। এখন ক্যাভিটি ওয়ালে যদি পিয়ার থাকে, তাইলে পিয়ারের সাইডে যে লিফটটা ওয়ালের, সেইটার এন্ড থেকে পিয়ারের এন্ড পর্যন্ত এটা হচ্ছে পিয়ার থিকনেস। আর আগের মতো ক্যাভিটি ওয়ালের থিকনেস হচ্ছে T1 T2। ওকে, এখন আমাদের এফেক্টিভ থিকনেসের ডেফিনিশন হচ্ছে এটা। আমাদের ওয়ালের যে থিকনেস, সেই ওয়ালের থিকনেসকে একটা কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এন্ড দ্যাট কোএফিশিয়েন্ট ইজ কল্ড স্টিফেনিং কোএফিশিয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের এই পিয়ার বা পিলাস্টারের যে উইডথ, সেটা যদি WP হয় এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স স্পেসিং অফ দ্য পিয়ার, এটাকে যদি LP বলা হয়, তো LP বা W ডিভাইডেড বাই WP এর উপর ডিপেন্ড করবে এই কোএফিশিয়েন্ট কে টা কত, স্টিফেনিং কোএফিশিয়েন্ট LP বাই WP এর উপর, স্টিফেনিং এফেক্টটা বোঝার জন্য। এবং আমাদের যদি পিয়ার থাকে, যদি পিয়ার, এটা হচ্ছে পিয়ার যদি নাই, টিপি আর TW সেম, এখানে কোনো পিয়ার নাই। আর যদি টিপি TW থেকে টিপি টুয়াইস হয় বা থ্রাইস হয়, ইন দ্যাট কেস এই কোএফিশিয়েন্টটা বেড়ে যেতে থাকবে। সো স্টিফেনিং কোএফিশিয়েন্ট এখান থেকে আমরা পাবো ডিপেন্ডিং অন
LP by WP, where LP is the pilaster spacing, WP is the width of the pillar pier. So সেটা এবং TP by TW মানে পিয়ারের থিকনেস ডিভাইডেড বাই ওয়ালের থিকনেস। এখানে TW হচ্ছে যদি আমাদের ক্যাভিটি ওয়াল থাকে T1 প্লাস T2 হচ্ছে গিয়ে TW। আচ্ছা, এটা থেকে আমরা স্টিফেনিং কোএফিশিয়েন্ট পেয়ে গেলে আমরা এফেক্টিভ থিকনেস পাবো। সো আমরা কয়েকটা জিনিস জানলাম, এফেক্টিভ হাইট জানলাম, আমরা এফেক্টিভ লেংথ জানলাম, এন্ড এফেক্টিভ থিকনেস জানলাম। এগুলোর উপর ডিপেন্ড করবে স্লেন্ডারনেস রেশিও। নাও স্লেন্ডারনেস রেশিও ওয়ালের জন্য বলা হচ্ছে যে এফেক্টিভ হাইট বাই এফেক্টিভ থিকনেস, এটা একটা রেশিও, আর এফেক্টিভ লেংথ ডিভাইডেড বাই এফেক্টিভ থিকনেস এটা আরেকটা রেশিও। এই দুইটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। আমাদের স্লেন্ডারনেস রেশিও অবশ্যই 20 নিচে, ওয়ালের ক্ষেত্রে 20 নিচে থাকতে হবে, নয়তো বা এটাকে স্লেন্ডার ওয়াল হিসেবে ডিজাইন করতে হবে। 20 নিচে থাকলে এটাকে আমরা নর্মাল ইউআরএম বা আরএম হিসেবে যে মেথড দেওয়া আছে সেটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। আদারওয়াইজ আমাদের ডিজাইন করতে হবে স্লেন্ডার ওয়াল হিসেবে। কলামের ক্ষেত্রে এই রেশিওটা, কলামের ক্ষেত্রে লেংথের কোনো ব্যাপার নাই, কারণ কলামের ডেফিনিশন হচ্ছে এর লেংথ হচ্ছে এর থিকনেসের 3 টাইমস এর চেয়ে কম। সো কলামের ক্ষেত্রে একটাই স্লেন্ডারনেস রেশিও, বেসিক্যালি হাইট দিয়ে গভর্ন করা হয়। হাইটটা হচ্ছে গিয়ে effective height by effective thickness এবং that must be less than 12 মেসনরি কলামের ক্ষেত্রে। 12 এর চেয়ে বেশি হলেই এটাকে আমাদের স্লেন্ডার মেম্বার হিসেবে ডিজাইন করতে হবে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ডিজাইনে দরকার হয়, লোড আর লোড কম্বিনেশন। আমরা অবশ্যই পার্ট 6 চ্যাপ্টার 2, আমাদের এখন পার্ট 6 চ্যাপ্টার 2 এর লোড কম্বিনেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মেটেরিয়াল। সো সেখান থেকেই পাবো। আমাদের নর্মাল ইউআরএম বা আরএম এর জন্য আমরা ইয়ে করব, ইউআরএম বা আরএম এর জন্য আমরা এএসডি যেটা অ্যালাউবল স্ট্রেস ডিজাইন সেটা কম্বিনেশন নিব, আর স্লেন্ডার ওয়াল বা শিয়ার ওয়ালের জন্য আমরা স্ট্রেংথ ডিজাইনের যে কম্বিনেশন সেটা নেব। আচ্ছা, এখন একটা যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে এখানে নিচের ফিগারে যেটা দেখানো হচ্ছে, বিম থেকে যে লোডটা ওয়ালে আসে। এখন আমরা যখন মডেল করি এফএম এ, সে আমরা ওয়ালকে যখন মেমব্রেন এলিমেন্ট দিয়ে মডেল করি, আমাদের বিম থেকে যে লোডটা আসে সেখানে একটা বিম একটা লাইন এলিমেন্ট, বিমের শিয়ারটা এখানে ইন প্লেন ফোর্স হিসাবে আসে ওয়ালের উপর, কিন্তু একটা পয়েন্টে আসে। যখন একটা পয়েন্টে আসে তখন এখানে হিউজ স্ট্রেস কনসেন্ট্রেশন আসে। সো এফএম এ আমি দেখবো যে আমার ওয়ালে, আমার মেমব্রেন এলিমেন্টে ইন প্লেন স্ট্রেস হিউজ স্ট্রেস বিমের কাছে, আমাদের নর্মাল লিমিট টিমিট সব ছাড়া যাবে, এক্সিড করে যাবে। কিন্তু আসলে ডিজাইনে আমাদের আলাদাভাবে এটাকে চিন্তা করতে হবে। কিভাবে? এখানে বিমের শিয়ারটা আমাদের চিন্তা করতে হবে যে এটা ডিস্ট্রিবিউটেড, একদম টপেই ডিস্ট্রিবিউটেড, এই L1 length উপর ডিস্ট্রিবিউটেড। L1 লেংথটা কি? width of the beam plus 4 times the thickness of the wall, এইটার উপর ডিস্ট্রিবিউটেড। এবং আমাদের এইটা থেকে যত নিচে আমরা নামবো, আমাদের ভার্টিক্যাল লাইনের থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ডিস্ট্রিবিউটেড হতে থাকবে, নট 45 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ডিস্ট্রিবিউশনটা হতে থাকবে। সো বি কেয়ারফুল। অনেক সময় আমরা যেটা করি যে মডেলে স্ট্রেস কনসেন্ট্রেশন, হাই স্ট্রেস কনসেন্ট্রেশন যেখানে আসতেছে বিম লাইন এলিমেন্টে পয়েন্ট ফোর্স হিসাবে ওয়ালের উপর যে স্ট্রেসটা আসতেছে সেইটাকে কনসিডার করে আমরা ডিজাইন করার চেষ্টা করি, বাট সেটার প্রয়োজন নাই। আমাদের কোড বলে দিচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। সো আমাদের আলটিমেটলি এগুলো হাতে করতে হবে। আমরা বড় জোর স্টিফনেসের এফেক্ট গুলো কি আসে সেটা আমরা মডেল থেকে পেতে পারি, কিন্তু সেখান থেকে বিমের যে শেয়ার পাবো সেই শেয়ার থেকে আমাদের হাতে এই স্ট্রেস গুলো ক্যালকুলেট করে নিতে হবে, করে তারপর ডিজাইন করতে হবে। আচ্ছা, নাও
আমাদের নর্মাল ইউআরএম আরএম এর জন্য আমাদের মিনিমাম ডিজাইন রিকোয়ারমেন্টস হচ্ছে লোড বিয়ারিং ওয়াল কখনোই কখনোই 10 ইঞ্চির চেয়ে ছোট হতে পারবে না, প্লেন এন্ড সিম্পল। যে আমাদের কোনো লোড বিয়ারিং ওয়াল আমাদের 5 ইঞ্চি বা 3 ইঞ্চি হতেই পারবে না, তাই না? সো লোড বিয়ারিং ওয়াল মিনিমাম 10 ইঞ্চি হতে হবে, এটা একটা। কিন্তু আমাদের আসলে লোড ক্যালকুলেট করে কত স্ট্রেস আসতেছে তার উপর হিসাব করে আমাদের উইথটা দিতে হবে। প্যারাপেট যদি মেসনরি হয় তাইলে মেসনরির ক্ষেত্রে প্যারাপেট আমাদের 8 ইঞ্চির চেয়ে কম থিকনেসের প্যারাপেট হতে পারবে না মেসনরি, এবং এর হাইট এর থিকনেসের চেয়ে 4 গুণের বেশি হতে পারবে না। কিন্তু এটা যদি কংক্রিটের হয় দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু প্যারাপেট মেসনরির প্যারাপেট 8 ইঞ্চির চেয়ে কম হতে পারবে না এবং এর হাইট থিকনেসের 4 গুণের বেশি হতে পারবে না, অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। আচ্ছা, এখন আমরা স্ট্রেস ক্যালকুলেশন না, মানে এর স্ট্রেংথ অ্যাকচুয়ালি অ্যালাউয়েবল স্ট্রেস কত সেটা আমরা দেখব। কিভাবে পাবো? একটা রিমেম্বার, মোটরের স্ট্রেংথ আমরা পাচ্ছি M1 M2 M3 10 মেগাপ্যাসকেল 7.5 5 মেগাপ্যাসকেল মোটরের আমরা অ্যালাউয়েবল স্ট্রেস পাচ্ছি, এবং মোটর কিন্তু আমাদের কন্ট্রোল করে মেসনরি ডিজাইন আনরেইনফোর্সড মেসনরির জন্য। আচ্ছা, এখন কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমাদের যেমন কংক্রিটে আমরা সিলিন্ডার টেস্ট করি, সেরকম আমাদের মেসনরির জন্য আমি যে মেসনরি ইউনিট ইউজ করব, আমি যে মোটর ইউজ করব, তার জন্য মেসনরি কনস্ট্রাকশনে আমার অ্যালাউয়েবল স্ট্রেস কত ধরতে পারবো সেটা আমাদের এই প্রিজম টেস্ট থেকে আমরা পাই। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সিলিন্ডার টেস্ট অফ কংক্রিট। সো প্রিজম টেস্ট হচ্ছে গিয়ে আমাদের এরকম 5টা ব্রিক দিয়ে ইউজুয়ালি আমরা প্রিজম তৈরি করি মর্টার দিয়ে, যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, আমি যে ওয়াল করব সেই ওয়ালের রিপ্রেজেন্টেটিভ একটা ইউনিট নিলে সবচেয়ে ভালো, সেটা নিয়ে আমরা টেস্ট করব। এখন টেস্ট কয়টা এরকম প্রিজম করতে হবে সেটা হচ্ছে যে প্রতি 500 স্কোয়ার মিটার এরিয়া ওয়াল এরিয়ার জন্য আমাদের 3টা প্রিজমের একটা সেট করতে হবে। ওকে, আচ্ছা, আমি যদি সেখান থেকে আমি যেটা পাবো এটাকে বলা হয় এফ প্রাইম এম। আমরা যেমন এফ প্রাইম সি বলি কংক্রিটে, এখানে এফ প্রাইম এম বলা হয়। আচ্ছা, এখন আমি যদি প্রিজম টেস্ট না করি তাইলে হচ্ছে গিয়ে আমি আমার অ্যালাউয়েবল স্ট্রেস যেটা আমি যেটা আমার নর্মালি যে অ্যালাউয়েবল স্ট্রেস পাওয়া যায় মোটরের ডেফিনিশন থেকে M1 M2 M3 থেকে আমরা যেটা আমরা হিসাব করে পাই, তার থেকে যদি 50% কম অ্যালাউ করি তাইলে আমার প্রিজম টেস্ট করার দরকার নাই। কিন্তু সবসময় প্রিজম টেস্ট করাটা হচ্ছে যে সবচেয়ে ভালো, আমি আমার কনস্ট্রাকশনকে ইকোনমাইজ করতে পারি, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমি শিওর হতে পারি। নাও দিস এফ প্রাইম এম আমরা পাই হচ্ছে গিয়ে 50 এফ প্রাইম হচ্ছে গিয়ে প্রিজম টেস্ট থেকে। আচ্ছা, এখানে কোডে আরেকটা জিনিস বলা হচ্ছে যে আমাদের অবশ্যই মেসনরি কনস্ট্রাকশনের জন্য স্পেশাল ইন্সপেকশন দরকার হবে, যে আমার মোর্টারের কিউবের আলাদা টেস্ট দরকার হবে, ব্রিকের আলাদা টেস্ট দরকার হবে, প্রিজম টেস্ট দরকার হবে। এই স্পেশাল ইন্সপেকশন গুলো না করলে আমার এই যে স্ট্রেংথ আমি যেটা ধরবো সেটাকে 50% রিডিউস করে নিতে হবে। আচ্ছা, নর্মালি প্রিজম টেস্ট আমি যদি করি, আমি যদি মোটরের কিউব টেস্ট করি, আমি ব্রিকের আলাদাভাবে টেস্ট করি এবং প্রপারলি কনস্ট্রাক্ট করি, তাহলে আমাদের আনরিইনফোর্সড মেসনরির জন্য অ্যালাউয়েবল স্ট্রেস ফর কম্প্রেশন অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে এইটা, যেখানে এফ প্রাইম এম আমরা প্রিজম টেস্ট থেকে পাবো, এইচ প্রাইম হচ্ছে এফেক্টিভ হাইট যেটা আগে বললাম,
টি হচ্ছে এফেক্টিভ থিকনেস, যেটা আগে বললাম। সো এটা বেসিক্যালি ইজ এ স্প্লেন্ডারনেস প্যারামিটার। আমাদের স্প্লেন্ডারনেস রেশিও ওয়ালের জন্য যদি 20 নিচে থাকে তাহলে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড। এখান থেকে আমরা অ্যালাউবল স্ট্রেস পাবো। রেইনফোর্স মেসনরির ক্ষেত্রে আমরা রেইনফোর্সমেন্টের এফেক্টটা ধরে নিব। ওকে, রেইনফোর্সমেন্টের এফএস মানে হচ্ছে অ্যালাউবল stress in the reinforcement. So this is the allowable stress for reinforced masonry. Flexure এর ক্ষেত্রে রিমেম্বার আমরা কিন্তু আউট অফ প্লেন বেন্ডিং আমরা যখন আমাদের কনসিডার করতে হবে, সে একটা ওয়াল আছে যেটার উপর নর্মালি ল্যাটারাল লোড ইন প্লেন ওয়াল গুলো ক্যারি করবে। ওকে, কিন্তু যখন ওয়ালের ফেসে হিসেবে ল্যাটারাল লোডটা পড়ে, ওই ওয়ালটাকে ফ্লেক্সার বেন্ডিং স্ট্রেস নিতে হবে। ওকে, সো তার জন্য কিন্তু সে ওভারঅল বিল্ডিং এর স্টিফনেসে কন্ট্রিবিউট করবে না, কিন্তু তার নিজের বেন্ডিং স্ট্রেসটা নিতে হবে। সো সেই বেন্ডিং এর জন্য যে কম্প্রেসিভ স্ট্রেস আমরা ধরবো, দ্যাট ইজ 33% of F prime M, but never more than 10 megapascal. 10 megapascal, remember, M1 মোটরের allowable stress. আচ্ছা, allowable tensile stress, আমার যদি টেনশন যদি আমি কতটুকু নিতে পারবো, খুব সামান্য নিতে পারি। এখন হচ্ছে যে দুই রকম টেনশন, ফ্লেক্সাল টেনশন অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের রিইনফোর্স মেসনরি দিয়ে আমরা করতে পারি, ছোট লিন্টেল মতো করতে পারি, ফ্লেক্সাল এলিমেন্ট করতে পারি। সো সেই ফ্লেক্সাল এলিমেন্টের জন্য ফ্লেক্সারের যে টেনশনটা আমরা ধরতে পারি, যদি ধরতে চাই আমরা কতটুকু স্ট্রেস অ্যালাউ করতে পারি। সলিড ইউনিটের জন্য 0.2 মেগাপ্যাসকেল, খুবই কম। হলো ব্রিকে 0.12। নর্মাল টু বেড জয়েন্টস মানে হচ্ছে এটা তো বেড জয়েন্ট, এই বেড জয়েন্টের নর্মাল ডিরেকশনে যে স্ট্রেস, আর নর্মাল টু হেড জয়েন্টস এটা হচ্ছে 0.4 মেগাপ্যাসকেল এন্ড 0.25 মেগাপ্যাসকেল এরকম। টেনশন নর্মাল টু হেড জয়েন্টস যদি ডিরেক্ট টেনশন আসে সেটা কখনোই আমরা অ্যালাউ করি না, অ্যালাউ করতে চাই না, কিন্তু এখানে আমরা আরো কমায় নিয়ে টেনশন টু হেড জয়েন্টস, শুধু হেড জয়েন্টস, তাহলে আমাদের যদি ক্লে ইউনিট হয় তাহলে আরো কমাবো, কংক্রিট ইউনিটের জন্য আগের মতোই। আচ্ছা, for types M3 and M4 mortar, their values shall be reduced by 25%. M3, remember, 1:5 হচ্ছে গিয়ে সিমেন্ট স্যান্ড রেশিও। M3 seismic zone allowed না, শুধুমাত্র seismic zone 1-2 তে হচ্ছে গিয়ে M3 allowed, M4 কখনোই সাজেস্ট করা হয় না। কিন্তু M3 ইউজ করলেও এখানে যে স্ট্রেংথ গুলো দেখানো আছে, অ্যালাউবল স্ট্রেস যেগুলো দেখানো আছে, সেটাকে আরো 25% রিডিউস করতে হবে। আমরা দেখবো যে সাইসমিক জোন কোনটায় কোন ধরনের মোটর অ্যালাউ। এন্ড শিয়ার, আমরা কম্প্রেসিভ স্ট্রেসের কথা বললাম, এফএ অ্যালাউবল কম্প্রেসিভ স্ট্রেস। ফ্লেক্সারের জন্য আমরা বললাম কম্প্রেসিভ এন্ড টেনশন। আর শিয়ারের জন্য আনরেইনফোর্স মেসনরির ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ফর্মুলা, আর 0.25 মেগাপ্যাসকেলের চেয়ে বেশি হতে পারবে না। এবং রেইনফোর্স মেসনরির ক্ষেত্রে আমাদের অনেক বেশি, অলমোস্ট 3 টাইমস। এটা হচ্ছে যে রেইনফোর্স মেসনরির ক্ষেত্রে আমরা শিয়ার স্ট্রেস যেটা অ্যালাউ করব। শিয়ার ওয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে যে আনরেইনফোর্স মেসনরি, রেইনফোর্সমেন্ট মেসনরি ফ্লেক্সারাল মেম্বারের জন্য বলা হচ্ছে। শিয়ার ওয়াল ডিফারেন্ট, শিয়ার ওয়ালে ফ্লেক্সারাল মেম্বার না, সে শিয়ার দিয়ে লোড ট্রান্সফার করতেছে। শিয়ার ওয়ালের জন্য আমাদের শিয়ার স্ট্রেস, অ্যালাউবল শিয়ার স্ট্রেস হচ্ছে এফভি হচ্ছে ক্লে ইউনিটের জন্য একরকম, কংক্রিট ব্লকের জন্য আরেকরকম। ক্লে ইউনিটের জন্য এটা, অ্যান্ড কংক্রিট ব্লকের জন্য M1 or M2 টাইপ মোটর, মানে 1:2 and 1:3 সিমেন্ট স্যান্ড রেশিও, তার জন্য এরকম, এবং M3 যদি হয় তার জন্য এরকম। সো
রেইনফোর্স মেসনরির ক্ষেত্রে আমাদের যখন আমরা রেইনফোর্সমেন্টের কনসিডারেশনটা ধরবো, এবং আমরা দুই রকম কেস হতে পারে। একটা হচ্ছে যে শিয়ারটা আমরা ধরবো যে শিয়ারটা পুরোটা মেসনরি নেয়, মানে হচ্ছে যে আমাদের জয়েন্ট গুলোতে যদি রেইনফোর্সমেন্ট না থাকে, আমাদের রেইনফোর্সমেন্ট যদি শুধুমাত্র হোলের মধ্যে দিয়ে থাকে, তাইলে হচ্ছে গিয়ে মেসনরি টেকিং অল শিয়ার। আর যদি আমাদের জয়েন্টে বেডে আমাদের ইয়ে দেওয়া থাকে, রেইনফোর্সমেন্ট দেওয়া থাকে, তার রেইনফোর্সমেন্টও শেয়ার নেবে। তো সেক্ষেত্রে রেইনফোর্সমেন্টের জন্য শেয়ার বেশি ধরা হয়, অ্যালাউবল শেয়ার স্ট্রেস। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আমার মোমেন্ট এবং শেয়ারের মধ্যে রেশিওটা কত। ইউজুয়ালি শেয়ার বলে হচ্ছে যে এইটা মোমেন্টটা আমাদের অনেক কম হয় কম্পেয়ার টু শেয়ার, সো এরকম হয়। কিন্তু কনজারভেটিভলি আমরা নিচের ফিগারটা নিতে পারি। আচ্ছা, অ্যালাউবল স্ট্রেসেস ইন রেইনফোর্সমেন্ট, এগুলো গেল সবই হচ্ছে গিয়ে স্ট্রেস। আমরা দেখলাম compressive stress, flexural stress, compressive and tensile, and shear stress. Shear stress URMA, RMA এবং shear বলে। এখন আমরা দেখব হচ্ছে allowable stresses in reinforcement. রেইনফোর্সমেন্টে আমাদের এফএস যেটা বলছিলাম সেটা হচ্ছে 0.5 allowable stress ডিজাইনের জন্য 0.5 of FY, but not more than 165 megapascal, খুবই কম। 420 ধরলেও আমাদের এটা FY যদি 420ও ধরি তাইলেও এটা বেশি, সো এইটাই গভর্ন করবে মোস্ট অফ দ্য কেসেস 165। টাই অ্যাঙ্কর প্লেন বারের ক্ষেত্রে আরো কম। কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে শিয়ার বলে 0.4 FY, ফ্লেক্সিয়াল মেম্বারে 0.5 FY। বন্ড স্ট্রেস ডিফর্ম বারে 1 মেগাপ্যাসকেল, প্লেন বার আমাদের ইউজ হয় না, যদিও পাওয়া যায়, খুব কম ইউজ হয়। ডিফর্ম বারে 1 মেগাপ্যাসকেল, এটা আমাদের ডেভেলপমেন্ট কতটুকু করতে হবে সেটার জন্য। আচ্ছা, এন্ড আরেকটা হচ্ছে মডেলিং এ যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন মেমব্রেন এলিমেন্ট দিয়ে মেসনরি ওয়াল মডেল করি তখন আমাদের এই মডুলাস অফ ইলাস্টিসিটিটা দরকার হয়। মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা পাবো এফএম প্রাইম থেকে, অর্থাৎ প্রিজম টেস্ট করে যে এফএম প্রাইম পাবো সেই এফএম প্রাইম থেকে আমরা ইএম পাবো। মেসনরির ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে জানা, মেসনরির ক্ষেত্রে শিয়ার মডুলাস হচ্ছে কি ইএম পেয়ে গেলে আমরা 0.4 ইএম ইজ জি শিয়ার মডুলাস, শিয়ার ওয়াল ডিজাইনের জন্য এটা ইম্পর্টেন্ট। ডিজাইন অফ আনরেইনফোর্সড মেসনরি, এখন আমাদের বেসিক জিনিসগুলো জানা হলো, আমাদের এফেক্টিভ হাইট, এফেক্টিভ লেংথ, এফেক্টিভ থিকনেস, স্লেন্ডারনেস রেশিও, তারপর অ্যালাউবল স্ট্রেসেস, এগুলো জানলাম। আমরা এখন চলে যাব হচ্ছে যে ডিজাইনে। ডিজাইন ইজ ভেরি সিম্পল, একেবারে আমরা যে ফর্মুলা গুলো জানি, নর্মাল এএসডি ফর্মুলা, যে ফোর্স হচ্ছে লোড ডিভাইডেড বাই এফেক্টিভ এরিয়া। রিমেম্বার এফেক্টিভ এরিয়া, আমাদের এফেক্টিভ থিকনেস জানি, এফেক্টিভ লেংথ জানি, সেখান থেকে এফেক্টিভ এরিয়া বের করতে হবে। আর লোড, এগেইন লোডের ডিস্ট্রিবিউশনটা আমাকে জানতে হবে, লোডের যে এফেক্টিভ লোডের যে লেংথ এন্ড সেটা যে ভার্টিক্যালি নিচে যে লেংথটা বেড়ে যায়, সেই দ্যাট উই হ্যাভ টু কনসিডার। এটা এফেক্টিভ এরিয়াতে, সরি লোড তো যেটা আসবে উপরে থেকে ভার্টিক্যাল লোড যেটা আসবে সেটা হচ্ছে পি। এফেক্টিভ এরিয়াতে আমাদের লাগবে যে লোডেড লেংথ কত ধরবো। একটু আগে দেখলাম যে বিমের ওয়েট প্লাস 4 টাইমস দ্য থিকনেস হচ্ছে একদম টপে, যেখানে বিম পয়েন্ট লোড হিসাবে শেয়ার করবে শিয়ারকে, সেখানে আমাদের এফেক্টিভ লোডেড লেংথ ধরতে হবে এবং তার নিচে 30 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেলে এটা ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, ফ্লেক্সিয়ারের ক্ষেত্রে যদি ফ্লেক্সিয়ার মেম্বার আমাদের কোনো থাকে সেখানে আমাদের নরমাল এমসি ওভার আই, শিয়ারের ক্ষেত্রে এভারেজ
shear stress হবে যে স্ট্রেস। সো এটা হচ্ছে যে সিম্পল লোড স্ট্রেস ক্যালকুলেশন আর অ্যালাউবল স্ট্রেস তো আমরা দেখলাম, সেখান থেকে আমরা ডিজাইন করতে পারবো। রেইনফোর্স মেসনরিতেও এএসডি বেসিক্যালি এখানে আমাদের একই ব্যাপার। আমাদের হচ্ছে যে আমাদের যে রেইনফোর্সমেন্টের জন্য আমাদের স্টিলের অ্যামাউন্ট যেটা বের করতে হবে, শিয়ারের জন্য আমাদের নোন এএসডি ফর্মুলা যেটা ওয়ার্কিং স্ট্রেস ডব্লিউএসডি ফর্মুলা সেটা, কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমাদের ডেপথ যেটা ফ্লেক্সিবল মেম্বারের যে ডেপথ এফেক্টিভ ডেপথ, সেই এফেক্টিভ ডেপথের হাফ বা 600 মিলিমিটার আমাদের মাথায় রাখতে হবে। 600 মিলিমিটার অর্থাৎ 24 ইঞ্চি, 2 ফিটের চেয়ে কম আমাদের শিয়ার এনফোর্সমেন্টের স্পেসিং হতে পারবে না। আমাদের যদি ফ্লেক্সুরাল ডিজাইন দরকার হয়, সেখান থেকে ফ্লেক্সুরাল ডিজাইন থেকে আমাদের এই এএসডি মেথডে আমরা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে যদি ফ্লেক্সুরাল মেম্বার ডিজাইন করি। মোস্ট অফ দ্য কেসেস আমাদের ওয়াল, বিল্ডিং এর যে ওয়াল, লোড বেয়ারিং বিল্ডিং সিস্টেম যে ওয়াল, সেটা বিল্ডিং ফ্রেম সিস্টেম হিসেবে আমরা কনসিডার করে শিয়ার ওয়াল হিসেবে কনসিডার করবো। মোস্ট অফ দ্য কেসেস আমাদের ওয়ালের ডিজাইন হবে শিয়ার ওয়াল। আমাদের যদি কোনো ফ্লেক্সুরাল মেম্বার থাকে, অর্থাৎ আমাদের জন্য যদি কোনো মেসনরি কলাম থাকে বা মেসনরি লিন্টেল বা বিমের মতো থাকে, সেখানে আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেসটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখন আমাদের রেইনফোর্সড মেসনরি কনস্ট্রাকশনটা হচ্ছে যে একটু ঝামেলার মানে হচ্ছে যে আগে থেকে রেইনফোর্সমেন্টটা আমাদের নিচে অ্যাঙ্কর করতে হয়, সেইটার উপর তারপর এই হোলগুলো মধ্যে দিয়ে এই ইউনিটগুলোর হোলগুলো এর মাঝে দিয়ে পাস করাতে হয়। তো এইভাবে আমাদের একটার পর একটা, এটা নিচের লেয়ার, তার উপরের লেয়ার মেসনরি ইউনিট, তার উপরের লেয়ারের মেসনরি ইউনিট, এইভাবে একটার পর একটা এই রেইনফোর্সমেন্টের উপরে উপর থেকে এখানে নিচের দিকে লে করতে হয়। এবং হরাইজন্টাল যে রেইনফোর্সমেন্ট যেটা দেওয়া হয়, সেটার জন্য এই মেসনরি ইউনিটগুলোর গায়ে গ্রুভ কাটা থাকে, সেই গ্রুভের মধ্যে দিয়ে এই হরাইজন্টাল ইয়েটা রেইনফোর্সমেন্টটা দেওয়া যায়। আচ্ছা, আরএম এর কতগুলো লিমিটিং কন্ডিশন, যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট সাইজ কত হতে পারে। একটা হচ্ছে বারের ডায়া 35 মিলিমিটার, মানে যথেষ্ট মোটা বার দেওয়া যায়, 25 মিলি বা 30 মিলিও দেওয়া যায়। there is no limit, মানে 35 মিলিমিটার হচ্ছে লিমিট। এইখানে আমাদের যেটা কলামের ক্ষেত্রে আরসিতে হচ্ছে 8%, কিন্তু আসলে 8% দেওয়া হয় না, অনেক কম দেওয়া হয়। এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে স্প্লাইস সহ কত, স্প্লাইস ছাড়া। স্প্লাইস ছাড়া হচ্ছে সেল এরিয়া 6% এটা রিইনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে, আর স্প্লাইস হয়ে 6+6 এটা ল্যাপিং হয়ে 12% পর্যন্ত হতে পারে। মানে অনেক, ইউজুয়ালি এত দরকার হয় না, কিন্তু এটা অ্যালাউ করা হয়। তার মানে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট দিতে আসলে কোনো ওইভাবে লিমিট নাই, অত ঝামেলা নাই। স্পেসিং অফ লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন প্যারালেল বারস, দুইটা প্যারালেল বারের মধ্যে স্পেসিং নরমাল আরসির মতো 25 মিলি বা বার ডায়ামিটার হতে পারে। ক্লিয়ার ডিস্টেন্স ফ্রম এনি সারফেস অফ মেসনরি ইউনিট টু দ্য রিইনফোর্সমেন্ট, এটার মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স ফাইন গ্রাউটের ক্ষেত্রে, যে গ্রাউটে কোনো কোর্স অ্যাগ্রিগেট থাকবে না, সেক্ষেত্রে 6 মিলিমিটার, অনলি 6 মিলিমিটার। আর যদি কোর্স গ্রাউট হয়, যেটার মধ্যে কোর্স অ্যাগ্রিগেট থাকতে পারে, সেখানে হচ্ছে গিয়ে 12 মিলিমিটার। রিমেম্বার, আমাদের গ্রাউটের ক্ষেত্রে কোর্স অ্যাগ্রিগেটও আমাদের হচ্ছে গিয়ে 12 মিলিমিটার ডাউনগ্রেড ইউজ করতে হবে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। সাধারণত আরো অনেক 5 মিলিমিটার ডাউনগ্রেড ইউজ করা হয় যদি কোর্স অ্যাগ্রিগেট ইউজ করা হয় ফ্লোয়েবল গ্রাউট পাওয়ার জন্য, কারণ অ্যাগ্রিগেট সাইজ বড় হলে ফ্লোয়েবিলিটি অনেক কমে যায়। সো
যদি কোর্স গ্রাউট হয়, ইভেন 5 মিলিমিটার ডাউনগ্রেডও যদি কোর্স অ্যাগ্রিগেট হয়, তাও মেসনরির সারফেস থেকে রেইনফোর্সমেন্টের ক্লিয়ার ডিস্টেন্সটা থাকতে হবে 12 মিলিমিটার। ক্লিয়ার কাভার, ক্লিয়ার কাভার হচ্ছে যে একদম এক্সটার্নাল ওয়ালের জন্য একরকম আর ইন্টারনাল ওয়ালের জন্য একরকম। ইন্টারনাল ওয়ালের জন্য ক্লিয়ার কাভার হচ্ছে 20 মিলিমিটার, 3/4 ইঞ্চ। আর এক্সটার্নাল ওয়ালের জন্য এটা হচ্ছে 40 মিলিমিটার, মানে 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চির চেয়ে একটু বেশি। আর যদি সয়েলে এক্সপোজ থাকে ওয়ালটা, তাইলে ক্লিয়ার কাভার হবে হচ্ছে কি, ক্লিয়ার কাভার মানে রেইনফোর্সমেন্টের পেরিফেরি থেকে একদম ওয়ালের সারফেস, এক্সটার্নাল সারফেস পর্যন্ত। এই ক্লিয়ার কাভারটা যদি সয়েলে থাকে তাহলে এটা 2 ইঞ্চি, 50 মিলিমিটার। সো দিস আর দ্য লিমিটিং কন্ডিশনস। এটা কনস্ট্রাকশনের জন্য এগুলো কোনো বড় চ্যালেঞ্জ হয় না ইউজুয়ালি। আচ্ছা, আমরা আনরেইনফোর্স মেসনরি দেখলাম, রেইনফোর্স মেসনরি দেখলাম। তো আমাদের বেসিক্যালি যেটা করতে হয় যে আমরা অ্যানালাইসিস হাতে করতে পারি যদি খুব সিম্পল হয়, অথবা আমরা সফটওয়্যারে করতে পারি। সেখানে আমরা ওয়ালকে ইউজুয়ালি মেমব্রেন এলিমেন্ট হিসেবে ধরে নিই, কারণ হচ্ছে আমরা ধরি যে স্টিফনেসটা ইন প্লেন ডিফরমেশন থেকে আসে, আউট অফ প্লেন বেন্ডিংটা কোনো স্টিফনেসটাকে আমরা ইগনোর করি, এটা খুব সামান্য হয়। এইভাবে মডেল করে মেমব্রেন এলিমেন্ট থেকে, কিন্তু আলটিমেটলি স্টিফনেস এর ডিস্ট্রিবিউশন থেকে লোডের ডিস্ট্রিবিউশন পাওয়ার পরে আমাদের ডিজাইনটা হাতে করতে হয়। আমাদের এফেক্টিভ হাইট, এফেক্টিভ লেংথ, এফেক্টিভ থিকনেস ক্যালকুলেশন গুলো হাতে করতে হয়। লোডের জন্য ডিস্ট্রিবিউশন অফ লোড অ্যাক্রস দ্য ক্রস সেকশন সেটা আমাদের বের করে নিয়ে স্ট্রেস ক্যালকুলেট করতে হয়। সেই স্ট্রেস ক্যালকুলেট করে সেখান থেকে আমাদের এএসডি যে ফর্মুলা আছে সেখান থেকে স্ট্রেসের যে ডিস্ট্রিবিউশনটা সেটা ক্যালকুলেট করতে হয়। করে আমরা অ্যালাউবল স্ট্রেস এফ প্রাইম এম এর বেসিসে আমরা যে অ্যালাউবল স্ট্রেসের যে ফর্মুলা গুলো আছে সেগুলো দিয়ে আমরা কম্পেয়ার করি। দ্যাট ইজ দ্য ডিজাইন ফ্লো। কিন্তু আমরা স্টেবিলিটির জন্য কোনো আলাদাভাবে ডিজাইন করি না, যেটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে যেমন করা হয়, স্টেবিলিটির জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়। কিন্তু মেসনরিতে যদিও স্টেবিলিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মেসনরি, কিন্তু আলাদাভাবে ডিজাইন করা হয় না। কতগুলো রিকোয়ারমেন্টকে ফুলফিল করলে ধরে নেওয়া হয় যে স্টেবিলিটি রিকোয়ারমেন্টস, আলাদাভাবে স্টেবিলিটির জন্য চেক করার দরকার নাই, অর্থাৎ সেকেন্ড অর্ডার এফেক্টস, পি ডেল্টা এফেক্টস এটসেট্রা। তো কেউ যদি চায় এই যে লিমিটিং কন্ডিশনস এগুলোকে ওভাররাইড করতে, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রপার অ্যানালাইসিস, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস দিয়ে স্টেবিলিটি চেক করে প্রুভ করতে হবে যে এই লিমিটিং কন্ডিশন এক্সিড করাটা জাস্টিফাইড। সেইভাবে তাকে অ্যানালাইসিস করে দেখাতে হবে। কিন্তু আমি যদি সেই অ্যানালাইসিসটা স্টেবিলিটির জন্য করতে না চাই, আমাকে এই লিমিটিং কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। একটা, এটা বড় অনেক লিমিটিং কন্ডিশন, বিল্ডিং এর উইথ to height ratio, height to width ratio cannot exceed 2. Building এর যে minimum lateral dimension height তার বড় জোর 2 times হতে পারবে। এটা হচ্ছে যে নরমাল ইউআরএম আরএম বিল্ডিং এর জন্য হাইট এর চেয়ে বেশি হতে পারবে না। স্টিফেনিং ওয়ালস অর্থাৎ ক্রস ওয়াল গুলোর জন্য ক্রস ওয়ালের স্পেসিং সেটারও একটা লিমিট ফলো করতে হবে, ম্যাক্সিমাম স্পেসিং। এটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপর, ওয়ালের থিকনেসের উপর, স্টোরি হাইটের উপর, ক্রস ওয়ালের থিকনেসের উপর। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে যে ক্রস ওয়ালের ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারবে। ফলে আর্কিটেকচারাল ডিজাইন সবকিছু এটার উপর ডিপেন্ড করবে, ক্রস ওয়ালের ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে, রুম অ্যারেঞ্জমেন্ট এটার উপর ডিপেন্ড করবে। তো সাপোজ আমার যদি ওয়ালের থিকনেস আমাদের নর্মালি সে 250, হ্যাঁ 200 আর 300 এর মধ্যে লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। সো সে 200 আর 300 এর মধ্যে 250 হাইট, বিল্ডিং এর হাইট, স্টোরি হাইট
স্টোরি হাইট আমাদের নর্মালি 3 মিটার্স 3.2 মিটার্স। ও স্টোরি হাইট 3.2 মিটার এখানে স্টোরি হাইট আমাদের 3 এই দুইটা মাঝামাঝি, সো 3.3 মিটার এক্সিড করতে পারবে না, তো 10 ফিট 250 ওয়ালের জন্য। স্টিফেনিং ওয়াল স্টিফেনিং ওয়ালের থিকনেস আমাদের কখনোই 3 তলা বিল্ডিং এর জন্য 100 মিলিমিটারের চেয়ে কম হতে পারবে না, আর 4 থেকে 5 তলা বিল্ডিং এর জন্য 200 মিলিমিটারের চেয়ে কম হতে পারবে না ক্রস ওয়াল যেটা। হ্যাঁ, কিন্তু আমাদের নর্মালি যেটা হয় যে এক ডিরেকশনের জন্য ক্রস ওয়াল, অন্য ডিরেকশনের জন্য মেইন ওয়াল, সো আমাদের বোথ ওয়েজ চিন্তা করতে হবে সেইভাবে। কিন্তু আমাদের যদি কিছু ওয়াল থাকে যেগুলো শুধুমাত্র ক্রস ওয়াল, মেইন ওই ডিরেকশনে অন্য ডিরেকশনে সে পার্টিসিপেট করে না, সেক্ষেত্রে সেটা শুধু ক্রস ওয়াল, স্টিফেনিং ওয়াল। আচ্ছা, এবং ম্যাক্সিমাম স্পেসিংটা এটা থেকে আসবে। বেসিক্যালি আমাদের 10 ইঞ্চি ওয়ালের জন্য ম্যাক্সিমাম স্পেসিং হবে হচ্ছে গিয়ে 7 মিটার্স। সো এইভাবে আমাদের এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করি, হাইট টু উইডথ রেশিও বিল্ডিং এর, এবং আমাদের স্টিফেনিং ওয়াল বা ক্রস ওয়ালের ম্যাক্সিমাম স্পেসিং, মানে ওয়াল গুলোর সোজা কথা ম্যাক্সিমাম স্পেসিং এই লিমিট গুলো দিয়ে ফুলফিল করে, তাইলে আমরা সেটা ধরে নিব যে স্টেবিলিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আলাদাভাবে কোনো অ্যানালাইসিস করতে হবে না। আচ্ছা, সো আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে যে ইউআরএম বা আরএম ডিজাইনের জন্য নর্মাল যেসব প্যারামিটারস আমাদের জানতে হয়, ডিজাইনের জন্য যেসব স্ট্রেস বের করার জন্য ফর্মুলা যেগুলো লাগে, স্ট্রেংথ বের করার জন্য, অ্যালাউবল স্ট্রেস বের করার জন্য যেসব ফর্মুলা লাগে, সেগুলো আমরা এগুলো দেখলাম, এবং স্টেবিলিটি রিকোয়ারমেন্ট দেখলাম। এখন স্পেশাল কেস স্লেন্ডার ওয়ালস এন্ড শিয়ার ওয়ালস। আগে রেইনফোর্স মেসনরি আর ইউআরএম এর নরমাল ডিজাইন হচ্ছে বেসড অন অ্যালাউবল স্ট্রেস, কিন্তু স্লেন্ডার ওয়াল আর শিয়ার ওয়ালের ডিজাইন হচ্ছে বেসড অন স্ট্রেংথ ডিজাইন। লোড কম্বিনেশন আলাদা, এখানে 5 ফ্যাক্টর আসবে, এটসেট্রা এটসেট্রা। স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রে আমার ওয়ালের উপর যে লোড, সেই লোডের জন্য যে ম্যাক্সিমাম মোমেন্ট লোকেশন হচ্ছে, যদি বোথ এন্ড হিঞ্জড হয়, মানে উপরে একটা ওয়াল এর সাথে জাস্ট মোটর দিয়ে কানেক্টেড, নিচে মোটর দিয়ে কানেক্টেড, বোথ এন্ড হিঞ্জড মতো যদি হয়, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট লোকেশনটা মিড পয়েন্ট। আর যদি অন্যরকম হয়, অ্যাঙ্কর করা থাকে, তাইলে হচ্ছে যে ম্যাক্সিমাম মোমেন্টের লোকেশনটা চেঞ্জ হতে পারে। ইউজুয়ালি ম্যাক্সিমাম মোমেন্টের লোকেশন হচ্ছে মিড পয়েন্ট। তো সেখানে আমাদের ওয়ালের থেকে যে লোড, ওয়ালের যে নিজের সেলফ ওয়েট এবং ফ্লোরের থেকে যে লোড আসবে, সেই লোডের জন্য যে এভারেজ স্ট্রেস হবে, দ্যাট এভারেজ স্ট্রেস ক্যানট বি গ্রেটার দ্যান 0.04 FM প্রাইম, মানে এটা খুবই কম, এর থেকে বড় হতে পারবে না। সো এইভাবে আমাদের এজিটা, ক্রস সেকশনাল এরিয়াটা গভর্ন হবে বাই দিস লিমিট, এবং কখনোই FM প্রাইম 40 মেগাপ্যাসকেলের চেয়ে বেশি হতে পারবে না, মানে খুব, মানে এটা অনেক বেশি হাই স্ট্রেংথ মোটর দিয়ে করে প্রিজম টেস্ট করে 40 মেগাপ্যাসকেলের চেয়ে বেশি হলেও আমরা সেটা নিতে পারবো না। স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রে ওয়ালের থিকনেস ক্যান নেভার বি লেস দ্যান 150 মিলিমিটার, মানে 6 ইঞ্চি। এখানে কিন্তু 6 ইঞ্চির চেয়ে কম হতে পারবে না। আচ্ছা, আর রোম্যাক্স আমাদের যেটা ডিজাইনে ম্যাক্সিমাম রেশিও, আমাদের আলটিমেট ডিজাইনে যে রোম্যাক্স ধরতে পারবো, সেটা হচ্ছে 0.5 রোবি, ব্যালেন্স রেশিও, স্টিল রেশিও 50%। আচ্ছা, মোমেন্ট যেটা বললাম, সে মোমেন্টটা কত হবে? আমার যদি ল্যাটারাল লোড যদি কোনো থাকে ডিস্ট্রিবিউটেড, সো সেই ল্যাটারাল লোড সিম্পলি সাপোর্টের জন্য মিড পয়েন্টে যেটা ম্যাক্সিমাম, আমার উপরে যদি এক্সিয়াল লোড এক্সেন্ট্রিসিটিতে থাকে, সেই এক্সেন্ট্রিসিটি আমরা কনসিডার করব। আমি প্রথমে বলছিলাম যে আমরা ডিজাইন ফিলোসফি হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন হচ্ছে যে কোনো এক্সেন্ট্রিসিটি নাই, সেটা হচ্ছে নর্মাল
ইউআরএম বা আরএম এর ক্ষেত্রে। তো স্লেন্ডার ওয়াল ডিজাইনে আমাদের এক্সেন্ট্রিসিটি থাকলে সেটাকে কনসিডার করতে হবে, এবং যে ডিফ্লেকশন হবে আমাদের অ্যানালাইসিস করার আগে দেখতে হবে ডিফ্লেকশন লোডের জন্য যে ডিফ্লেকশন হবে সেই ডিফ্লেকশনের জন্য আমাদের এটা কাইন্ড অফ পি ডেল্টা এফেক্ট ইজ বিং কনসিডার্ড হিয়ার স্লেন্ডার ওয়ালে। সো স্টেবিলিটি অ্যানালাইসিস এখানে ইনবিল্ট। সো এইটা হচ্ছে মোমেন্ট, আমাদের এই মোমেন্টের জন্য আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন কি, আমাদের স্টিল থেকে যে এটা মোমেন্ট নিতে হবে, স্টিলের এরিয়া আমি পাবো, এফেক্টিভ এরিয়া স্টিলের কতখানি দরকার হবে। ইন্টারেস্টিং, এখানে কিন্তু নট অনলি এএস, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের যে আলটিমেট মোমেন্ট আসবে অ্যাপ্লাইড মোমেন্ট, দ্যাট মাস্ট বি লেস দ্যান ইটস ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে যে রিডাকশন, ক্যাপাসিটি রিডাকশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে নমিনাল স্ট্রেংথকে, নমিনাল ক্যাপাসিটিকে। তো নমিনাল ক্যাপাসিটি হচ্ছে এইটা, এটা নর্মাল আমরা জানি আলটিমেট স্ট্রেংথ ডিজাইনের ফর্মুলা ASFYD - A/2, কিন্তু এখানে AS না, ASE, এই জায়গাটা একটু খেয়াল করার মতো। এখানে এফেক্টিভ স্টিল এরিয়ার মধ্যে স্টিল ছাড়াও আর একটা জিনিস আছে, ASFY ছাড়া এর যে উপরের যে ফোর্সটা সেটা একটা কনফাইনিং এফেক্ট এখানে ধরা হচ্ছে, এইটা আমাকে কম্প্রেশন দিবে, যার ফলে স্টিলের রিকোয়ারমেন্ট, টেনশন রিকোয়ারমেন্ট কমে যাবে। সো পিইউটা এখানে ধরা হচ্ছে। সো এএসির মধ্যে এই পিইউ আছে। পি এর জন্য যে পি ডেল্টা এফেক্ট সেটা আমাদের মোমেন্টের ক্যালকুলেশন এমইউ এর মধ্যে ইনক্লুডেড, কিন্তু এর যে কম্প্রেশনের জন্য আমাদের স্টিলের রিকোয়ারমেন্ট কমে যাবে, টেনশন রিকোয়ারমেন্ট, সেটা এখানে কনসিডার করা হচ্ছে। সিমিলারলি এই কম্প্রেশন ব্লকের হিসাবেও পিইউ এর এফেক্ট আছে। সো স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রে এইভাবে আমাদের হিসাব করে স্টিল ক্যালকুলেট করতে হবে। স্লেন্ডার ওয়াল মাস্ট বি রিইনফোর্সড, আনরিইনফোর্সড মেসনরি স্লেন্ডার ওয়াল সম্ভব না। আচ্ছা, ডিফ্লেকশনের ক্যালকুলেশন, রিমেম্বার ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে আমাদের, কিন্তু ডিফ্লেকশনের ক্যালকুলেশনে অ্যালাউয়েবল ডিফ্লেকশন ইজ 0.007 H। এখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ওয়ালের যে হাইট, সেই হাইটের 0.7% চেয়ে বেশি ডিফ্লেকশন আউট অফ দ্য প্লেন ডিফ্লেকশন অ্যালাউ করা যাবে না। ওকে, এখানে আমাদের একটা ক্রিটিক্যাল মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে যে ইলাস্টিক সেকশন মডিউলাস মাল্টিপ্লাইড বাই এটা মডিউলাস অফ রাপচারের মতো এফআর। এফআর হচ্ছে যে আমরা এই নিচের টেবিল থেকে পাবো, টেবিল দেওয়া আছে, টেবিল 6, 7, 13 বিএনবিসি 2020। এটা ফুললি গ্রাউটেড যদি হয় তাহলে একরকম, পার্শিয়ালি গ্রাউটেড হলে আর রকম। ফুললি গ্রাউটেড কি, এটা যদি প্রত্যেকটা হোল আমার হলো মেসনরি যেটা থাকবে ইউনিট, তার প্রত্যেকটা হোল যদি গ্রাউটেড থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফুললি গ্রাউটেড। আর যদি আমাদের শুধুমাত্র যেই হোলগুলোতে রেইনফোর্সমেন্ট আছে সেগুলো যদি গ্রাউটেড থাকে, বাকি হোলগুলোতে যদি কোনো গ্রাউট না দেওয়া থাকে, সেটা পার্শিয়ালি গ্রাউটেড। তো ডিপেন্ডিং অন ইফ ইট ইজ ফুললি গ্রাউটেড অর পার্শিয়ালি গ্রাউটেড, আমাদের এফার্ট ডিফারেন্ট হবে। আর একটা যে আমাদের মেসনরিটা, সলিড মেসনরিতেও কিন্তু ইয়ে দেওয়া সম্ভব, কি বলে, রেইনফোর্সমেন্ট। কিভাবে সলিড মেসনরিতে রেইনফোর্সমেন্ট দেওয়া সম্ভব? পাশ দিয়ে রেইনফোর্সমেন্ট তোলা সম্ভব, এবং সেখানে ওই কন্টিনিউয়াসলি তখন গ্রাউট করে দিতে হবে। তো এনিওয়ে, আমাদের রেইনফোর্স মেসনরির ক্ষেত্রে হলো মেসনরি হয়, সে মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ ভেরি আনকমন সলিড মেসনরি। তো এইটা ফুললি গ্রাউটেড হলে আমাদের 33% অফ FM প্রাইম রুট ওভার FM প্রাইম, এইটা হচ্ছে যে আমাদের এফআর। আর পার্শিয়ালি গ্রাউটেড এর ক্ষেত্রে এটা। তো এফআর ক্যালকুলেট করে আমাদের যে সার্ভিস মোমেন্ট, যেটা আমাদের ডিফ্লেকশন ক্যালকুলেশন, তো এখানে আলটিমেট না, সার্ভিস মোমেন্ট যদি এমক্রিটিক্যালের চেয়ে কম হয় তাহলে ডিফ্লেকশন ক্যালকুলেশন একরকম, আর আমাদের যদি সার্ভিস মোমেন্ট এমক্রিটিক্যালের চেয়ে বেশি হয়, বাট ইট মাস্ট বি লেস দ্যান নমিনাল ক্যাপাসিটি অফ দ্য মেসনরি ইউনিট, এমএন এর চেয়ে কম হয়,
সেক্ষেত্রে আমাদের ডিফ্লেকশনের ক্যালকুলেশন অন্যরকম। তাহলে আমাদের সার্ভিস মোমেন্টের সাথে এইভাবে EMI/H এর সাথে রিলেট করে আমাদের ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা দেওয়া আছে। আর এটা যদি ইন বিটুইন হয় সেক্ষেত্রে আমাদের আরো টার্ম আসে। হ্যাঁ, সো এবং ডেল্টা এস মাস্ট বি লেস দেন 0.007H। সো ডিফ্লেকশন স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করতে হবে। স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রে আসলে আমাদের এই সেকেন্ড অর্ডার এফেক্টটা নিতে হয় এবং আমাদের এই এরিয়া স্টিলের অবশ্যই এনফোর্স হতে হবে। স্টিলের এরিয়ার ক্যালকুলেশনে আমাদের কম্প্রেশনের এফেক্টটা কনসিডার করতে হবে এবং আমাদের ডিফ্লেকশনে একটা চেক দিতে হবে স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রে। স্লেন্ডার ওয়াল কোনগুলো? যখন আমাদের মেম্বারের স্লেন্ডারনেস রেশিও ওয়াল হলে 20 এর চেয়ে বেশি, কলাম হলে 12 এর চেয়ে বেশি। নাও হোয়াট ইজ স্লেন্ডারনেস রেশিও? স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এফেক্টিভ হাইট বাই এফেক্টিভ থিকনেস অর এফেক্টিভ লেংথ বাই এফেক্টিভ থিকনেস। এই রেশিও গুলোর মধ্যে যেটা কম সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও ওয়ালের ক্ষেত্রে। কলামের ক্ষেত্রে অনলি এফেক্টিভ হাইট বাই এফেক্টিভ থিকনেস। আচ্ছা, শিয়ার ওয়ালের ডিজাইনের ক্ষেত্রে, শিয়ার ওয়ালের ডিজাইনের ক্ষেত্রে আমাদের আলটিমেট ডিজাইন এক্সিয়াল লোডের জন্য আর এক্সিয়াল লোড উইথ ফ্লেক্সরের জন্য আমাদের ফাই ফ্যাক্টরটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 0.65, কিন্তু 0.65 এর থেকে বাড়ায় আমরা 0.85 পর্যন্ত আমরা যেতে পারি। ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমাদের ফাই এন আমাদের কত। হ্যাঁ, আচ্ছা, ফাই এন মানে আসলে এখানে পিইউ ফাই এন ফর মেম্বার্স উইথ FY লেস দেন 410 মেগাপ্যাসকেল, মানে 6 ডিগ্রির যে কম ইল স্ট্রেংথের যে রড ইউজ করি, এর চেয়ে বেশি করলে আমাদের ফাই, আমাদের 500 গ্রেড বার ইউজ করলে আমাদের ফাই অবশ্যই 0.65, কিন্তু 60 গ্রেডের যে যদি কম করি and with symmetrical reinforcement, normally symmetrical হয়, asymmetry থাকে না reinforcementে, ফাই মে বি সিমেট্রিক্যাল বলতে হচ্ছে আইদার মিড হোল দিয়ে যাবে অথবা সলিড হলে দুই পাশ থেকে যাবে সিমেট্রিক্যালি। আচ্ছা, ফাই মে বি ইনক্রিজ লিনিয়ারলি to 0.85 as 5pn decreases from 0.1 FM prime AE or 0.25 PB to 0। যদি আমাদের এটা ডিপেন্ড করবে যদি আমাদের এক্সিয়াল ফোর্সটা, এক্সিয়াল স্ট্রেসটা আমাদের এই একদম কম থাকে তাহলে আমরা 0.85 নিতে পারবো ফাই। আর এটা যদি বাড়তে বাড়তে 0.25 PB or 0.1 FM prime AE হয়, in that case আমাদের এটা 0.65 নিতে হবে। আচ্ছা, শিয়ারের ক্ষেত্রে ফাই হচ্ছে 0.6, এগেইন এটাকে 0.8 পর্যন্ত ইনক্রিজ করা যাবে যদি এর শিয়ার স্ট্রেংথ ফ্লেক্সরের যে স্ট্রেংথ তার ইকুইভ্যালেন্ট যে শিয়ার তার থেকে বেশি হয়, অর্থাৎ ক্যাপাসিটি ডিজাইন কনসেপ্টে। ক্যাপাসিটি ডিজাইন কনসেপ্টে হচ্ছে ফ্লেক্সরাল যে স্ট্রেংথ, যেই শিয়ারের জন্য ওই ফ্লেক্সরাল স্ট্রেংথ সে অ্যাটেইন করে, শিয়ার স্ট্রেংথ তার থেকে যদি বেশি হয় তাইলে আমরা এটাকে ফাই ফর শিয়ার 0.8 ধরতে পারি, আদারওয়াইজ 0.6। আচ্ছা, শিয়ার ওয়ালের ক্ষেত্রে FM prime shall not be less than 7 megapascal। 7 megapascal মানে M2 or M1 ইউজ করতে হবে, মানে হচ্ছে যে FM না সরি এটা মর্টারের জন্য ওভারঅল প্রিজমে FM প্রাইম হতে হবে 7 মেগাপ্যাসকেলের চেয়ে বেশি, কিন্তু 20 মেগাপ্যাসকেলের চেয়ে বেশি হলেও ডিজাইনে আমরা 20 মেগাপ্যাসকেলের চেয়ে বেশি ধরতে পারবো না। এক্সিয়াল স্ট্রেংথ তো সিম্পল, আমাদের যে ফর্মুলা নোন ফর্মুলা সেখান থেকে। শিয়ার স্ট্রেংথ কত হতে পারবে সেটা হচ্ছে যে M/VD এর উপর ডিপেন্ড করবে। M/VD যদি মানে মোমেন্ট বাই
shared into effective depth flexural মেম্বারের ক্ষেত্রে সেখানে আমাদের এখানে এফেক্টিভ শিয়ার স্ট্রেংথ হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা কনজারভেটিভলি নিচেরটাই নিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে ইন্টারপোলেট করবে, এর মাঝামাঝি হলে ইন্টারপোলেট করতে হবে। আচ্ছা, শিয়ার ওয়াল ডিজাইনে আমাদের বাউন্ডারি এলিমেন্ট বা বাউন্ডারি মেম্বার ইউজ করতে হতে পারে। অর্থাৎ বাউন্ডারি মেম্বার, আমরা তো আরসিতে জানি বাউন্ডারি মেম্বার কি জিনিস, ওয়ালের দুই পাশে আমাদের কলামের মতো যে পার্টটা থাকে সেটা হচ্ছে বাউন্ডারি মেম্বার। সিমিলারলি আমাদের এক্ষেত্রেও আমাদের বাউন্ডারি মেম্বার আমরা ইউজ করতে পারি মেসনরি ওয়াল, শিয়ার ওয়ালের ক্ষেত্রেও। আমাদের যদি ফেইলার মোডটা ফ্লেক্সার হয়, হ্যাঁ, সেটা সাধারণত মানে লেংথ যদি খুব কম হয় সেক্ষেত্রে ফেইলার মোড ফ্লেক্সার হতে পারে। ফেইলার মোড আমাদের নরমালি শিয়ার ওয়ালের ক্ষেত্রে শিয়ার। ফ্লেক্সার আউট অফ প্লেনের কথা বলা হচ্ছে না, ইন প্লেনে ফেইলার মোড যদি ফ্লেক্সার হয় and maximum extreme fiber stress যদি 0.2 FM প্রাইমের চেয়ে বেশি হয় তাহলে বাউন্ডারি মেম্বার আর এলিমেন্ট ইউজ করতে হবে। ভেরি আনকমন। আমাদের নর্মাল যে এরকম ভাবে আমাদের লোড বেয়ারিং ওয়াল কনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে এরকম আর সেটা খুব আনকমন। When the failure mode is flexure, boundary members shall be provided to confine all vertical reinforcement whose corresponding masonry compressive stress exceeds 0.4 FM prime. এখানে হচ্ছে গিয়ে আমাদের ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট গুলো এটা কনফাইনমেন্ট দিতে হবে, অর্থাৎ স্টিরাপস দিতে হবে। বাউন্ডারি এলিমেন্টে যেটা দেওয়া হয়, হ্যাঁ, কনফাইন করতে হবে, স্টিরাপের মতো ইউজ করতে হবে। বেড জয়েন্টে স্টিরাপের মতো দিতে হবে যেখানে কম্প্রেসিভ স্ট্রেস 0.4 FM প্রাইমের চেয়ে বেশি। The minimum length of the boundary member shall be 3 times the thickness of the wall. Wall এর যে thickness তার থেকে 3 times হবে boundary এলিমেন্টের লেংথ। আর এই কনফাইনমেন্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে যে 10 মিলিমিটার ডায়ামিটার বারের চেয়ে ছোট বার দিয়ে দেওয়া যাবে না। টাই আর কি, সরি সিয়া বলতেছি, টাই। আর ম্যাক্সিমাম 200 মিটার স্পেসিং, 8 ইঞ্চি ম্যাক্সিমাম স্পেসিং এ টাই গুলো দিতে হবে বাউন্ডারি মেম্বারে। আচ্ছা, তা আমরা এতক্ষণ ডিসকাস করলাম হচ্ছে নর্মাল ডিজাইনে আমরা হচ্ছে যে মডেল করব, লোড অ্যাপ্লাই করব, স্ট্রেস দেখব, তারপর এফেক্টিভ হাইট, লেংথ, থিকনেস এগুলো থেকে স্লেন্ডারনেস এর চেক দিব। স্লেন্ডার নন স্লেন্ডার হলে নর্মাল এএসডি তে ডিজাইন করব। স্লেন্ডার হলে আমাদের পিডেলটা এফেক্টটা নিব, আমরা হচ্ছে গিয়ে ইয়েতে স্টিল যেটা ক্যালকুলেট করতে হবে সেখানে কম্প্রেশনের এফেক্টটা নিব, ডিফ্লেকশন চেক করব। শেয়ার ডিজাইনের জন্য কিছু আমাদের কন্ডিশনস আছে সেগুলো আমরা ফুলফিল করব। আমাদের যদি ফ্লেক্সার গভর্ন করে সেখানে বাউন্ডারি মেম্বার দিব। শেয়ার ওয়ালের ক্ষেত্রে ডিজাইনটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। এখন আমরা দেখব যে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন, অর্থাৎ আমাদের যে আর্থকুয়েক জোন গুলো আছে, জোন 1 2 3 4, সেগুলোর জন্য স্পেশাল কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা দেখব আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন। আচ্ছা, জেনারেল, all masonry structures constructed in the seismic zones 2, 3 and 4 shall be designed in accordance with these provisions. মানে এই সেকশনটা আমি নাম্বারটা বলে গেছি, এটা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোডের আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনের যে সেকশন সেখানে খুব সম্ভব 7.10, না 7.10 না, just a minute, 7.8, 7.8 হচ্ছে গিয়ে
earthquake resistant design এই পার্ট 6 চ্যাপ্টার 7 এর 7.8 তো জোন 2 3 and 4 জোন 1 এ আর কিছুই লাগবে না কিন্তু জোন 2 3 4 এ এই 7.8 এ স্পেশাল আরো কিছু কন্ডিশনস দেওয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে যেমন ক্রাশিং স্ট্রেংথ নট লেস দ্যান 12 মেগাপ্যাসকেল শ্যাল বি ইউজড রিমেম্বার আমাদের স্লেন্ডার ওয়ালের ক্ষেত্রেও দেওয়া ছিল 7 মেগাপ্যাসকেল হলেও চলবে কিন্তু এই সাইসমিক জোন 2 3 আর 4 এ আমাদের এফএম প্রাইম যেটা প্রিজম টেস্টের যে স্ট্রিং সেটা ক্যানট বি লেস দেন 12 মেগাপ্যাসকেল দিস ইজ ইম্পর্টেন্ট mortar not linear than M3 shall be used তার মানে M3 হচ্ছে 1:5 তার থেকে 1:6 বা এর চেয়ে সিমেন্ট স্যান্ড রেশিও বেশি ইউজ করা যাবে না আমি কি ঠিক বললাম একটু চেক করে দেখি M3 হচ্ছে হ্যাঁ 1:5 M1 হচ্ছে 1:3 আর M2 হচ্ছে 1:4 M3 হচ্ছে 1:5 সিমেন্ট স্যান্ড রেশিও এর চেয়ে বেশি ইউজ করা যাবে না তো খুব কমন বোধহয় 1:4 আমাদের দেশে M2 এটা প্রবলেম না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে M2 এর জন্য ইনফ্যাক্ট আমরা যদি শুধু মর্টার স্ট্রেংথ দেখি নমিনাল স্ট্রেংথ উইদাউট টেস্ট M1 এর 10 মেগাপ্যাসকেল M2 এর 7.5 মেগাপ্যাসকেল M3 এর 5 মেগাপ্যাসকেল কিন্তু আমাদের প্রিজম টেস্টে আসতে হবে 12 মেগাপ্যাসকেল অর্থাৎ আমাদের মর্টারের হচ্ছে যে ওয়াটার সিমেন্ট রেশিও এইভাবে কন্ট্রোল করতে হবে ওকে যাতে 12 মেগাপ্যাসকেল আসে প্রিজম টেস্টে আচ্ছা আর একটা আমাদের ডিজাইনের জন্য আর্থকুয়েক লোড ক্যালকুলেশনের জন্য আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর কত ধরবো মেসনরির জন্য আচ্ছা মেসনরি কনস্ট্রাকশন দুই রকম আমরা চিন্তা করতে পারি একটা হচ্ছে যে আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম নরমালি বিয়ারিং ওয়াল সিস্টেম যে আমাদের মেসনরি ওয়াল ভার্টিক্যাল লোডও নিবে গ্র্যাভিটি লোডও নিবে ল্যাটারাল লোডও নিবে আর একটা বিল্ডিং ফ্রেম সিস্টেম যেটা হচ্ছে ল্যাটারাল লোডটা আমাদের হচ্ছে যে শিয়ার ওয়াল নেবে সো শিয়ার ওয়াল ডিজাইন এখানে কমপ্লিটলি শিয়ার ওয়াল যদি ডিজাইন করতে হয় তখন এই বিল্ডিং ফ্রেমে শিয়ার ওয়াল ডিজাইন লাগবে এখানেও শিয়ার ওয়াল ডিজাইন লাগবে কিন্তু গ্র্যাভিটি লোডও বিয়ারিং ওয়াল সিস্টেমে নিবে এখন কথা হচ্ছে আর্থকুয়েক ইয়ের জন্য ফোর্সের জন্য আমরা আর এর ভ্যালু কত ধরবো আর এর ভ্যালুর জন্য আমাদের মেসনরির জন্য দুই রকম বলা আছে শুধু অর্ডিনারি রেইনফোর্স মেসনরি শিয়ার ওয়ালস অর্ডিনারি প্লেন মেসনরি শিয়ার ওয়ালস মানে হচ্ছে একটা ইউআরএম 4 নাম্বারটা ইউআরএম 3 নাম্বারেরটা হচ্ছে রেইনফোর্স মেসনরি আরএম আর যেখানে বিল্ডিং ফ্রেম সিস্টেম যে গ্র্যাভিটি লোড ফ্রেম নিবে ল্যাটারাল লোড হচ্ছে গিয়ে শিয়ার ওয়াল নিবে সেখানে যদি মেসনরি শিয়ার ওয়াল ইউজ করা হয় এটা খুব আনকমন এটা দেখে লাভ নেই আসলে আমাদের হচ্ছে যে আসলে এই 3 আর 4 বিল্ডিং ওয়াল বিয়ারিং ওয়াল সিস্টেম বিয়ারিং ওয়াল সিস্টেমে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর এর জন্য 2 আর এম এর জন্য ইউআরএম এর জন্য 1.5 ওভার স্ট্রেংথ ফ্যাক্টর 2.5 দুইটার জন্য সিডি এর ভ্যালু 1.75 যেটা ইম্পর্টেন্ট এখানে আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম আমাদের মানে কোন রকম রেইনফোর্স লোড বিয়ারিং সিস্টেম seismic design category D তে not permitted আসলে কোড কি বলতেছে তাইলে যে সিলেট ময়মনসিংহ রংপুরের নর্থে কুড়িগ্রাম এই সব জায়গায় যেখানে হচ্ছে গিয়ে seismic zone 4 সেখানে তো আমাদের যে কোনো মাটির ক্ষেত্রেই আমাদের seismic design category D চলে আসে তাই না তো D আসলে আমাদের আসলে not permitted তার মানে এই সাইসমিক জোন 4 এ কোনোভাবেই আমাদের লোড বিয়ারিং ওয়াল সিস্টেম মেসনরি দিয়ে নট পারমিটেড আমাদের যারা অথরাইজড অফিসার আছে তাদের যদি পারমিশন যখন দিতে হবে এরপর থেকে ইভেন রুরাল এরিয়াতেও অ্যাকর্ডিং টু বিএনবিসি পারমিশন দিতে হবে কনস্ট্রাকশনের জন্য এইসব এরিয়ায় আর
a bearing wall system with masonry is not permitted, not even RM, not permitted. আচ্ছা, seismic design category C অর্থাৎ যেটা হচ্ছে seismic zone 3 তে চিটাগাং, রংপুর এই সব জায়গায় যদি আমাদের খুব ভালো হয়, মাটি খুবই রক লাইক যদি আমাদের সয়েল হয়, সেক্ষেত্রে আমরা seismic design category C তে যেতে পারি। বা ঢাকায় যদি আমাদের মাটি খারাপ না হয়, সেক্ষেত্রে আমরা মানে seismic zone 2 তে ঢাকা, সেসব জায়গায় আমরা মাটি খারাপ না হলে seismic design category C তে যেতে পারি। seismic design category C তেও কিন্তু URM not permitted, আর RM permitted কিন্তু 50 মিটার হাইট পর্যন্ত। 50 মিটার মানে হচ্ছে গিয়ে 16 তলা, মোটামুটি রাফলি ডিপেন্ড করে, তার মানে অনেক তালা পর্যন্ত আমরা রেইনফোর্স মেসনরি করতে পারবো, কিন্তু URM not permitted। আচ্ছা, seismic design category B যেটা শুধুমাত্র seismic zone 1 এ করা যাবে, কিন্তু হ্যাঁ seismic zone 1 এ করা যাবে, মানে খুলনা সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, খুলনা যশোর এইসব জায়গায়, সেখানে আমাদের নর্মাল URM করা যাবে, আনরেইনফোর্স মেসনরি করা যাবে, কিন্তু রেইনফোর্স মেসনরি কিন্তু 18 মিটার্স মানে 6 তলা, মোটামুটি 6 তলা পর্যন্ত। আর রেইনফোর্স মেসনরির কোনো লিমিট নেই, নো লিমিট। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে এখান থেকে আমরা পাচ্ছি যে এখন বিএনবিসি অনুযায়ী seismic zone 4 এ আসলে কোনো URM বা RM ইটের লোড বিয়ারিং সিস্টেম করাই যাবে না। আর seismic design category C তে URM করা যাবে না, RM করা যাবে। আর seismic zone 1 এ হচ্ছে গিয়ে মানে ক্যাটাগরি B যেখানে পারমিটেড, সেখানে URM RM দুইটাই করা যাবে। So this is very important information we should remember. Provisions for seismic zone 2 and 3. Vertical reinforcement of at least 12 millimeter diameter shall be provided continuously from support to support at each corner, at each side of each opening, at the ends of walls, and at a maximum spacing of 1.2 meters horizontally throughout the wall. Seismic zone 2 আর 3 তে এটা হচ্ছে আমাদের নরমাল যে ডিজাইন ক্রাইটেরিয়াতে ডিজাইন করা পরেও এগুলো হচ্ছে যে এনশিওর করতে হবে। ডিজাইনে যদি আমরা এরকম দিয়ে দিই আর কোনো অসুবিধা নেই, কিন্তু ডিজাইনে আমার যে স্পেসিং আসছে তার সেখানে যদি এগুলো কোনোটা বাদ যায়, এগুলো দিতেই হবে। অর্থাৎ 12 মিলিমিটার বার দেয়া প্রত্যেকটা কর্নারে এক সাপোর্ট থেকে আরেক সাপোর্ট, মানে হচ্ছে এক রুফ লেভেল থেকে আরেক রুফ লেভেল, এবং যখন যেখানে ওপেনিং থাকবে সেই ওপেনিং এর পাশ দিয়ে ওয়াল যেখানে শেষ হচ্ছে সেখানে, হ্যাঁ। আর হচ্ছে যে হরাইজন্টালিও দিতে হবে 1.2 মিটার স্পেসিং এ মিনিমাম, মানে ম্যাক্সিমাম স্পেসিং 1.2 মিটার হতে পারবে। Horizontal reinforcement not less than 12 millimeter diameter shall be provided at the bottom and top of wall openings, wall opening এর নিচে এবং উপরে দিতে হবে, and shall extend at least 40 bar diameter, এটা ডেভেলপ করে দিতে হবে, with a minimum of 600 millimeters, okay, past the opening এর ছাড়া এতখানি দিতে হবে। Continuously at structurally connected roof and floor levels and at the top of walls. রুফের লেভেলে এবং ফ্লোরে মানে উপরে এবং নিচে দুই জায়গায় এই হরাইজন্টাল রেইনফোর্সমেন্ট দিতে হবে। এবং যদি কোনো রুফ নাও থাকে তাহলে ওয়ালের উপরে দিতে হবে একদম টপে, at the bottom of the wall or in the top of the foundations when doweled to the wall. ফাউন্ডেশন বা ওয়ালের বটমে বা ফাউন্ডেশনের টপেও আমাদের হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো এগুলো হচ্ছে যে 2 আর 3 জন্য প্রফেশন।
seismic zone 4 এ 2 or 3 প্রভিশন গুলো তো মানতেই হবে, প্লাস অ্যাডিশনাল প্রভিশনস আছে। All masonry structures built in seismic zone 4 shall be designed and constructed in accordance. Remember, আমরা একটু আগে বললাম seismic zone 4 এ অ্যালাউড না। কি অ্যালাউড না? বিয়ারিং ওয়াল সিস্টেম অ্যালাউড না, কিন্তু আমাদের বিয়ারিং ফ্রেম সিস্টেম, লেট মি চেক, বিয়ারিং ফ্রেম সিস্টেমও অ্যালাউড না। সো আমাদের আসলে লোড বিয়ারিং কোনো কনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু এইটা অ্যালাউড না। সো কিন্তু এইটা বেশি কাজে আসে কোথায়? যখন আমাদের স্ট্রেংথেন করতে হয়। স্ট্রেংথেনিং এর জন্য আমরা দেখবো, স্ট্রেংথেনিং এর জন্য এই প্রভিশনস গুলো আমাদের ফুলফিল করতে হয়। সাম অফ দি এরিয়াস horizontal and vertical reinforcement shall be at least 0.00 times the gross cross-sectional area of the wall. এতখানি মিনিমাম রিইনফোর্সমেন্ট দিতে হবে, horizontal and vertical. The area of reinforcement in either direction shall not be less than 0.007 times the cross-sectional area of the wall. এটা হচ্ছে horizontal plus vertical, আর এটা হচ্ছে শুধু একটা ডিরেকশনে। The spacing of reinforcement shall not exceed 1.2 meters. এটা সব জায়গায় বলা হচ্ছে। The diameter of reinforcing bar shall not be less than 10 millimeters. কোনো কোনো জায়গায় 12 millimeters, কর্নার গুলোতে ওপেনিং এর পাশে সেখানে 10 মিলিমিটার চলবে না, কিন্তু অন্য মাঝের যে রেনফোর্সিং বার সেগুলো 10 মিলিমিটারের চেয়ে নিচে দেওয়া যাবে না, 10 মিলিমিটার মিনিমাম। আচ্ছা, ব্যান্ডের আইডিয়াটা হচ্ছে এই যে ব্যান্ড হচ্ছে রেইনফোর্সমেন্ট মেসনরি না, ব্যান্ড হচ্ছে রেইনফোর্স কংক্রিট মেম্বার। রেইনফোর্স মেসনরি কনস্ট্রাকশনে রেইনফোর্স কংক্রিটের বিমের মতো যেগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় ব্যান্ড। The band shall be made of reinforced concrete of FC prime not less than 20 megapascal, 3000 psi এর চেয়ে কম স্ট্রেংথের কংক্রিট দেওয়া যাবে না। সিমেন্ট মর্টার not leaner than 1:4, মানে হচ্ছে সরি, ব্রিকওয়ার্কের সাথে এই ব্যান্ডের মধ্যে যে জয়েন্টটা থাকবে সেখানে M2 লেভেল 1:4 যে লিনার mortar use করা যাবে না। The band shall be to the full width of the wall. এই মেসনরি ওয়ালের উপর যে বিমের মতো দেওয়া হবে, লিন্টেলের মতো জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস, সেটা উইডথটা হবে ওয়ালের উইডথের সময়, and not less than 75 millimeters in depth, মানে 3 ইঞ্চির চেয়ে কম ডেপথ হবে না, and shall be reinforced. ব্যান্ডের রিইনফোর্সমেন্ট কি, সাইসমিক জোন 2-3 তে কেমন, 4 এ কেমন, সেটা এখানে দেওয়া আছে, এবং কিছু টাই ইউজ করতে হবে, লিঙ্ক ইউজ করতে হবে। আচ্ছা, এখানে বিএনবিসি তে একটা এই ধরনের স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে যে এই রুফের নিচে এখানে ব্যান্ড দেওয়া, লিন্টেল ওপেনিং এর এই লিন্টেল লেভেলে দিতে হবে, ফ্লোর লেভেলে, এবং এখানে এক্সট্রা কিছু রিইনফোর্সমেন্ট ওপেনিং এর পাশে যে এক্সট্রা রিইনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে জ্যাম রিইনফোর্সমেন্ট, এটাকে জ্যাম রিইনফোর্সমেন্ট বলা হচ্ছে। এবং এই যে ক্রাইটেরিয়া গুলো বললাম সেগুলো এখানে উল্লেখ করা আছে, যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট কি হতে হবে, হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট কি হতে হবে, এটসেট্রা। ওকে, এই যে এবং এখানে ওই যে ওপেনিং এর পরেও যে 40 বার ডায়া এক্সটেন্ড করতে হবে রিইনফোর্সমেন্ট, সেটা বলা হচ্ছে, নট লেস দ্যান 600 মিলিমিটার। আচ্ছা, তো আমরা দেখলাম আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনের জন্য যে কন্ডিশন গুলো সেগুলো দেখলাম। আমরা এখন মেসনরি বিল্ডিং এর স্ট্রেংথেনিং রিলেটেড, এখানে আমি প্রথমে বলে রাখি এখানে খুব কম ইনফরমেশন দেওয়া আছে, এবং যে ইনফরমেশন দেওয়া আছে সেটা খুব একটা প্র্যাকটিক্যালও না, যার ফলে এখানে জ্যাকেটিং, আরসি মেসনরি থিকেনিং বা আরসি জ্যাকেটিং, এই ধরনের প্র্যাকটিক্যাল যেসব স্ট্রেংথেনিং মেজার্স সেগুলো কিছু নাই এখানে।
রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার কথা বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি সেটা খুব একটা ইউজফুল বলে আমার মনে হয় না। এনিওয়ে, এখানে বলা হচ্ছে যে ডিফারেন্ট সাইসমিক জোনের জন্য সাইসমিক জোন 1, 2, 3 and 4 এর জন্য আমাদের ডিফারেন্ট স্টোরি হাইটের জন্য আপ টু 4 স্টোরি পর্যন্ত মিনিমাম কি জিনিসগুলো স্ট্রেংথেনিং এর জন্য করতে হবে। মর্টার যেটা M3 থেকে কম, মানে 1:5 সিমেন্ট স্যান্ড রেশিওর চেয়ে কম ইউজ করা যাবে না। অন্যান্য জোন 2, 3 এর ক্ষেত্রে আপ টু 2 স্টোরি পর্যন্ত লিন্টেল এন্ড রুফে ব্যান্ড দিতে হবে, ব্যান্ড বিম বাই ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট এট, এটা ঠিক বিম বলা যায় না, ব্যান্ডই বলি, হচ্ছে রেইনফোর্স কংক্রিটের মেম্বার। ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট এট কর্নার এন্ড জাংশনস অফ ওয়ালস এ ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট দিতে হবে। ব্রেসিং ইন প্ল্যান এট টাই লেভেল ফর পিচ রুফ। পিচ রুফ এটা একটা ছবি দেওয়া আছে, পিচ রুফের ক্ষেত্রে একটা ব্রেসিং অ্যাড করতে হবে। আচ্ছা, আর 3 to 4 স্টোরির ক্ষেত্রে একই রকম ভাবে এখানে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট এট জ্যাম অফ ওপেনিংস। এখানে কি ডিফারেন্সটা কি, এই পয়েন্টটা, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট এট জ্যাম অফ ওপেনিংস, ওপেনিং এর পাশে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্টটা দিতে হবে। ওকে, ওপেনিং এর পাশে ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট। আচ্ছা, সাইসমিক জোন 4 এ একই ব্যাপার সব। ইজ দেয়ার এনি ডিফারেন্স? না, এটা 3 to 4 স্টোরির জন্য যায়, এটা 1-2 তলার জন্য একই কাজ। তো এই যে এইটা কিছু ছবি দেওয়া আছে, কর্নারে কিভাবে রেইনফোর্সমেন্ট হবে, বিএনবিসি তে ছবি দেওয়া আছে, প্লাস এই ব্যান্ড কিভাবে প্রোভাইড করতে হবে, বাট স্ট্রেংথেনিং মেজার হিসেবে এটা খুব একটা প্র্যাকটিক্যাল বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে ওয়াল অনেক ভাঙতে হবে, অলমোস্ট কমপ্লিটলি ভেঙে আবার নতুন করার মতো করে করতে হবে, সো হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এর থেকে আমাদের আরসি জ্যাকেটিং বা থিকেনিং অফ ওয়াল এগুলো অনেক প্র্যাকটিক্যাল, যার ফলে আমাদের বেসিক্যালি ASC 41 আমাদের ফলো করতে হয় স্ট্রেংথেনিং এর জন্য। যদি ASC 41 এ এই মেথড গুলো বলা নাই, এই মেথড গুলো অন্যান্য লিটারেচার বলা আছে, কিন্তু স্ট্রেংথেনিং এর ক্যালকুলেশনের জন্য আমাদের ASC 41 ফলো করতে হয়। আচ্ছা, আমরা নতুন একটা মেসনরি কনস্ট্রাকশন টাইপ নিয়ে আলাপ করব, এটাকে বলা হচ্ছে কনফাইন্ড মেসনরি। কনফাইন্ড মেসনরি আমাদের দেশে একেবারেই বোধহয় মানে একটাও নাই, এবং এটা সম্বন্ধে আমাদের খুব কম আইডিয়া। কনফাইন্ড মেসনরিটা কিন্তু যেসব দেশে আর্থকুয়েক খুব ঘন ঘন হয়, যেমন ইরান, মিডল ইস্টের মানে সেন্ট্রাল এশিয়ার দেশগুলো, মিডল ইস্টের দেশগুলো, বা ল্যাটিন আমেরিকা, পেরু, মেক্সিকো, এইসব দেশে কনফাইন্ড মেসনরি প্রচুর কনস্ট্রাকশন হয়, এবং আর্থকুয়েকে ডিফারেন্ট আর্থকুয়েকে দেখা গেছে যে এই কনফাইন্ড মেসনরি খুব ভালো পারফর্ম করে। নাও হোয়াট ইজ কনফাইন্ড মেসনরি? এটা কিন্তু সিম্পলার, এটা ডিফিকাল্ট না কনস্ট্রাকশনটা। কনফাইন্ড মেসনরি, আমি যদি বাম দিকের ছবিটা দেখি, এখানে গ্রে যেসব মেম্বার সেগুলো হচ্ছে রেইনফোর্স কংক্রিট, আর ব্রিক তো দেখাই যাচ্ছে ব্রিক। এখন দেখে মনে হবে এটা ফ্রেমের মধ্যে ইনফিল, আসলে কিন্তু তা না, আসলে ফ্রেমের মধ্যে ইনফিল না। এই ভার্টিক্যাল রেইনফোর্স কংক্রিট মেম্বার গুলো কলাম না, হরাইজন্টাল রেইনফোর্স কংক্রিট গুলো বিম না, এগুলো সবই হচ্ছে কনফাইনিং এলিমেন্টস। কনফাইনিং এলিমেন্টস, এখানে আমাদের ফ্রেমের মধ্যে ইনফিল কি করে? ইনফিল হয় নন লোড বিয়ারিং, যদিও ইন্টারঅ্যাক্ট করে ফ্রেমের সাথে, কিন্তু নন লোড বিয়ারিং। লোড বিয়ারিং হয় বিম কলাম ফ্রেম। এখানে উল্টা, এখানে হচ্ছে লোড বিয়ারিং এমন ভাবে ডিজাইন ফিলোসফি, লোড বিয়ারিং হচ্ছে ওয়াল, বিম কলাম গুলো আমরা ধরবো
কনফাইনিং এলিমেন্ট যেগুলো আরসি এগুলো আমরা ধরবো যে লোড বিয়ারিং না, এগুলো আসলে খুব থিন হয়, এগুলো লোড বিয়ারিং ফ্রেমের মতো অত মোটা হয় না, খুব থিন হয়। এগুলো নন লোড বিয়ারিং, এগুলো যেটা করে এই ব্রিক ওয়ালটাকে কনফাইন করে, কনফাইনিং এফেক্টের জন্য এর স্ট্রেংথ ইনক্রিজ করে, আর আর্থকুয়েকের সময় এটা সহজে ডিসলজড হয়ে যায় না, ভেঙে যায় না। সো এই বিম কলাম যেগুলো অ্যাপারেন্টলি বিম কলাম এগুলো হচ্ছে কনফাইনিং এলিমেন্ট, আর ব্রিক যেগুলো সেগুলো হচ্ছে লোড বিয়ারিং, বোথ ভার্টিক্যাল এন্ড ল্যাটারাল লোড বিয়ারিং। এন্ড কোশ্চেন হচ্ছে যে হাউ ডু ইউ এনশিওর, আমরা তো এটা চিন্তা করলাম, অ্যাকচুয়ালি যখন লোড আসবে তখন বিম কলাম গুলো কি ফ্রেমের মতো লোড নেবে না? কনস্ট্রাকশন মেথডটা এমন যে সেটা হবে না। কনস্ট্রাকশন মেথডটা হচ্ছে গিয়ে রিভার্স। আমাদের বিম কলাম ফ্রেমে কি হয়, আগে ফ্রেমটা কনস্ট্রাকশন হয়, তারপর ওয়ালটা কনস্ট্রাকশন হয়। এখানে উল্টা, এখানে হচ্ছে আগে ওয়াল কনস্ট্রাকশন হয়, পরে এখানে রেইনফোর্সমেন্ট রেখে ফাঁকা রেখে দেওয়া হয়, পরে এখানে কংক্রিট পোর করা হয়। ওকে, এবং এই কনফাইনিং এলিমেন্ট গুলো অনেক থিন হয়। এটা যদি আমাদের লোড বেয়ারিং হতে হতো তাহলে যে ডাইমেনশন হতো তার চেয়ে অনেক থিন হয়, যার ফলে বেসিক্যালি আমাদের এই ব্রিক লোড নেয়, যেহেতু স্টিফনেস অনেক বেশি থাকে সে লোড নেয় ব্রিক। এবং এই কনফাইনিং এলিমেন্ট গুলো হচ্ছে গিয়ে ব্রিকের সাথে মুভ করে, কিন্তু কনফাইন করে, ব্রিককে কনফাইন করে, ব্রিক ওয়ালকে। সো এখানে মেজর যে ডিফারেন্স সেটা হচ্ছে কনস্ট্রাকশন মেথডোলজিতে, সেটা হচ্ছে যে আগে ব্রিক ওয়ার্কটা করা হয়, এখানে রেইনফোর্সমেন্ট বের করে রাখা হয়, কিন্তু কংক্রিটটা পরে পোর করা হয়। এটা অনেকটা বাউন্ডারি ওয়াল করার মতো, আমাদের যে বাউন্ডারি ওয়াল করা হয় সেইভাবে পুরো স্ট্রাকচারটাই এখানে করা হয়। এটাকে বলা হচ্ছে কনফাইন মেসনরি। তো এর কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো আমরা দেখবো। আরসি ফ্রেমের সাথে যদি কম্পেয়ার করি আমরা, তাইলে গ্র্যাভিটি অ্যান্ড ল্যাটারাল লোড রেজিস্টিং সিস্টেম কোনটা? কনফাইন্ড মেসনরি কনস্ট্রাকশনে মেসনরি ওয়াল, মেইন লোড বিয়ারিং কম্পোনেন্ট, টাই বিমস অ্যান্ড কলামস কনফাইনিং কম্পোনেন্ট অনলি, যেটা বললাম। আরসি ফ্রেমে তো বিম অ্যান্ড কলাম হচ্ছে মেইন লোড বিয়ারিং কম্পোনেন্ট, মেসনরি ওয়াল হচ্ছে নন লোড বিয়ারিং ইনফিল অনলি। ফাউন্ডেশন কনস্ট্রাকশন সাধারণত এটা এখানে আমাদের যেহেতু লোড বিয়ারিং ওয়াল, যেহেতু এটা লোড বিয়ারিং ওয়াল, সো ফাউন্ডেশনটা হচ্ছে ওয়াল ফাউন্ডেশন হবে, স্ট্রিপ ফুটিং। সেটা কংক্রিটের হতে পারে, ব্রিকের হতে পারে, কিন্তু স্ট্রিপ ফুটিং কন্টিনিউয়াস ওয়াল ফাউন্ডেশন। কিন্তু আমাদের বিম কলাম ফ্রেমে কি ইনফিলের জন্য আমরা ওইভাবে ফাউন্ডেশন দিই না, আমাদের ফাউন্ডেশনটা হয় কলামের আইসোলেটেড ফুটিং হতে পারে বা অন্য যে কোনো হতে পারে, কিন্তু এটা কলামের জন্য ফাউন্ডেশন আসে। সুপারস্ট্রাকচার কনস্ট্রাকশন সিকোয়েন্স যেটা বললাম, প্রথমে ওয়াল, তারপর হচ্ছে কলাম, দেন বিম আর ফ্লোর, তারপরে লাস্টে ফ্লোর কনস্ট্রাকশন হয়। আর আরসি ফ্রেমে কি হয়, কলাম, তারপর বিম আর ফ্লোর, লাস্টে গিয়ে ওয়াল কনস্ট্রাকশন হয়। সো কনস্ট্রাকশন সিকোয়েন্স ডিফারেন্ট। সো কনফাইন্ড মেসনরির ক্ষেত্রে আমাদের দেখলাম হচ্ছে যে কন্টিনিউয়াস ওয়াল ফুটিং, তার উপর আগে ওয়ালটা কনস্ট্রাক্ট হয়, দেন কলাম, দেন বিম, দেন ফ্লোর, বিম আর ফ্লোর, এবং তার জন্য মেইন লোড বিয়ারিং কম্পোনেন্টটা হয় ওয়াল। আর্কিটেকচার কিছু গাইডলাইন আছে কনফাইন্ড মেসনরির মধ্যে, কতগুলো লিমিটের মধ্যে থাকতে হয়। বিল্ডিং লেংথ টু উইডথ রেশিও, যেটা আমাদের নর্মাল ইউআরএম বা আরএম এ নাই। ইউআরএম বা আরএম এ এফেক্টিভ হাইট টু থিকনেস রেশিও আছে, এফেক্টিভ লেংথ টু থিকনেস রেশিও আছে স্লেন্ডারনেস ডিফাইন করার জন্য, কিন্তু কনফাইন্ড মেসনরিতে আমাদের লেংথ টু উইডথ রেশিও এটা শুড নট এক্সিড 4। ওকে, এটা একটা লিমিটিং কন্ডিশন। দ্য ওয়াল শুড বি কন্টিনিউয়াস, আর একটা কন্ডিশন যেটা আরসি ফ্রেমের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আরসি ফ্রেম আর ইনফিল ওয়ালে আমরা ওয়ালটা যে কোনো জায়গায় করতে পারি, এটা একটা বড় অ্যাডভান্টেজ, কিন্তু এইটা লোড বিয়ারিং ওয়ালের মতো কনফাইন্ড মেসনরিতে আমরা ওয়ালের উপর ওয়াল করতে হবে,
অন্য ফ্লোরের উপর ওয়াল করতে পারবো না। এবং ওপেনিং গুলো, ওয়ালের মধ্যে ওপেনিং গুলো একই সেম পজিশনে, প্রত্যেকটা ফ্লোর হাইটে আমাদের সেম পজিশনে ওপেনিং গুলো করতে হবে। At least 2 fully confined walls in each direction. প্রত্যেকটা ডিরেকশনে আমাদের এমন না যাতে না হয় যে সবগুলো ওয়ালেই ওপেনিং আছে, অ্যাটলিস্ট 2টা ওয়াল থাকতে হবে প্রত্যেকটা ডিরেকশনে যেটা কোনো ওপেনিং থাকবে না। আচ্ছা, তারপর ওয়াল ডেনসিটি। ওয়াল ডেনসিটি হচ্ছে এক ডিরেকশনে যে ওয়াল আছে ডিভাইডেড বাই ফ্লোর এরিয়া, সেটা হচ্ছে ওই ডিরেকশনের ওয়াল ডেনসিটি। সো এই ওয়াল ডেনসিটি আর ম্যাক্সিমাম বিল্ডিং হাইটের কতগুলো লিমিট দিয়ে দেওয়া হচ্ছে ডিপেন্ডিং অন সাইসমিক জোন। রিমেম্বার, কনফাইন্ড মেসনরি কিন্তু সব সাইসমিক জোনে অ্যালাউড, কারণ এটা হচ্ছে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন হিসেবে এটা কনসিডারড হয়। সো সাইসমিক জোন 1 আর 2 তে আমাদের ওয়াল ডেনসিটি 2% থাকতেই হবে, কিন্তু 3 তে 4%, 4 এ 5% ওয়াল ডেনসিটি থাকতে হবে। ফ্লোর এরিয়ার 5% এরিয়াতে ওয়াল থাকতে হবে। আর একটা হচ্ছে স্টোরি হাইট। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আসলে অনেক 5-6 তলা করা যায় না। স্টোরি হাইটের লিমিটেশন দেওয়া হচ্ছে যে সাইসমিক জোন 1 আর 2 তে 4 তলা পর্যন্ত করা হবে যাবে, সাইসমিক জোন 3 তে 3 তলা পর্যন্ত, সাইসমিক জোন 4 এ 2 তলা পর্যন্ত। ওকে, তো কাজেই আমাদের বিএনপিসি 2020 তে যেটা থেকে আলটিমেটলি পাওয়া যাচ্ছে যে এখন নতুন করে যদি ইটের বাড়ি করতে হয়, সাইসমিক জোন 4 এ আসলে কোনো ইউআরএম আরএম করা যাবে না, শুধুমাত্র কনফাইন্ড মেসনরি করতে হবে। আর সাইসমিক জোন 3 তে বা 2 তে মাটি ভালো থাকলে আরএম করা যাবে, রেইনফোর্স মেসনরি, সাথে কনফাইন্ড মেসনরিও করা যাবে। আর সাইসমিক জোন 1 এ সব ধরনেরই করা যাবে। সাইসমিক জোন 4 এর জন্য ইটস ভেরি রেস্ট্রিকটিভ, 2 তলার বেশি করা যাবে না। সাইসমিক জোন 3 এর জন্য 3 তলার বেশি করা যাবে না। ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল কনফাইনিং এলিমেন্ট। ভার্টিক্যাল কনফাইনিং এলিমেন্ট হচ্ছে কলামের মতো, আর হরাইজন্টাল হচ্ছে বিমের মতো। এগুলোর যে কতগুলো লিমিটস দেওয়া। ভার্টিক্যাল কনফাইনিং এলিমেন্টস শুড বি প্লেসড at the free edges of each structural wall. প্রত্যেকটা ওয়ালের ফ্রি যে এজ থাকবে একদম এন্ড, সেখানে দিতে হবে। at both sides of any wall opening with an area more than 1.5 meter square. কোনো একটা এরিয়া যদি থাকে, ওয়ালের মধ্যে ওপেনিং থাকে, কোনো ওপেনিং যদি থাকে যার এরিয়া 1.5 মিটার স্কোয়ার, 15 স্কোয়ার ফিটের চেয়ে বেশি, তো সেইটার দুই পাশেই ভার্টিক্যাল কনফাইনিং এলিমেন্ট দিতে হবে। Within the wall, if necessary, in order to exceed a spacing of 5 meters between the confining elements. যদি আমার একটা ওয়াল শেষ হচ্ছে না, কন্টিনিউয়াস, কিন্তু একটা কনফাইনিং এলিমেন্টের চেয়ে 5 মিটারের চেয়ে বেশি হচ্ছে ওয়ালের লেংথ, তখন আর একটা কনফাইনিং এলিমেন্ট হবে। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং অফ কনফাইনিং এলিমেন্ট হবে 5 মিটার, 15 ফিটের মতো। At the intersections of structural walls, wherever the confining elements imposed by the above rules are at a distance larger than 1.5 meters. যদি সোজা কথা, যদি ইন্টারসেকশন ওয়াল থাকে মানে ক্রস, সাধারণত জয়েন্টে একটা কনফাইনিং এলিমেন্ট দেওয়া হয়। Horizontal confining elements shall be placed in the plane of the wall at every floor level. প্রত্যেকটা ফ্লোর লেভেলে তো একটা প্রথমে ফ্লোরটার নিচে একটা বিমের মতো কনফাইনিং এলিমেন্ট দিতে হবে, and in any case with a vertical spacing not more than 4 meters. যদি আমার 4 মিটারের চেয়ে বেশি ওয়াল হাইট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের 4 মিটার পরে আমাদের একটা হরাইজন্টাল কনফাইনিং এলিমেন্ট দিতে হবে। আচ্ছা, আরো কিছু ডিটেইল আছে, রিইনফোর্সমেন্টের ডিটেইল। আসলে কনফাইনিং এলিমেন্ট শুড হ্যাভ এ ক্রস সেকশনাল এরিয়া not less than 0.02 meter square.
with a minimum dimension of 150 millimeter in the plan of the wall. মানে 6 ইঞ্চির চেয়ে কনফাইনিং এলিমেন্ট গুলোর ইয়ে হবে না, উইথ কম হতে পারবে না। The longitudinal reinforcement may not have a cross-sectional area less than 300 meters square, nor than 1% of the cross-sectional area. Okay. Reinforcement আমাদের নর্মাল কলামের মতো 1% এর চেয়ে কম হতে পারবে না, 300 millimeters square. Stirrups not less than 6 millimeters in diameter and space not more than 300 millimeters should be provided. Stirrup দিতে হবে 1 foot পর পর. Column ties should preferably have 135-degree hooks. At a minimum 6 millimeter ties at 200 millimeter spacing should be provided. It is recommended to use 6 millimeter ties at 100 meter spacing in the column end zones. এভাবে টাইয়ের জন্য বলে দেওয়া হচ্ছে। রিমেম্বার, কনফাইন্ড মেসনরির জন্য নরমালি এটা ডিজাইন করা হয় না, লোড ক্যালকুলেট করে স্ট্রেস বের করে ডিজাইন করা হয় না, স্ট্রেংথের সাথে কম্পেয়ার করে ডিজাইন করা হয় না। এই যে রুলগুলো, এই রুলগুলো ফলো করে এই দোতলা বা তিনতলা যেখানে যে লিমিট দেওয়া আছে সেটা করলে ধরে নেওয়া হয় যে এটা যে লোড আসবে তাতে তার ক্যাপাসিটি তার চেয়ে বেশি থাকবে। সো কনফাইন্ড হচ্ছে যে বলতে গেলে ইয়ের জন্য একদম কমন মানুষ কোনো ডিজাইন ছাড়া, এটা হচ্ছে টিপিক্যাল ডিজাইনের মতো, এইটা ধরে এই রুলগুলো ধরে তারা কনস্ট্রাকশন করতে পারবে এবং তা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট হবে। আচ্ছা, এখানে যদি আমরা কিছু ছবি দেখি, সো এটা হচ্ছে ব্রিক ওয়াল। এখানে একটা জিনিস দেখার যে এইটা কিন্তু কলামের মতো যেটা কনফাইনিং এলিমেন্ট, সেটা কিন্তু এন্ডটা কিন্তু একদম প্লেন স্ট্রেইট হয় না, এখানে খাঁজ কাটা স্ট্যাগার্ড হয়, কারণ ব্রিক ওয়ালটা এখানে শেষ হওয়ার পরে এখানে কংক্রিট পোর করা হয়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি হরাইজন্টাল কনফাইনিং এলিমেন্ট আর ভার্টিক্যাল কনফাইনিং এলিমেন্টের রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে এখানে জয়েন্টটা ক্রিয়েট করতেছে। এখানে আমাদের যে ইয়েগুলো এই ডিরেকশনে গিয়ে আমাদের যে ডেভেলপ করতে হবে, অ্যাঙ্কর করতে হবে, সেই অ্যাঙ্করটা আমাদের মিনিমাম 500 মিলিমিটার পর্যন্ত নিতে হবে। এখানে কলাম আর বিমের ডিটেইলটা দেখানো হচ্ছে এবং কিভাবে অ্যাঙ্কর গুলো থাকবে আলাদাভাবে সেগুলো দেখানো হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমাদের আগে ব্রিক লেইং হবে, তারপর এখানে তো রেইনফোর্সমেন্ট দেওয়া থাকবে, তারপর কংক্রিট পোর হবে। সো এখানে আমাদের এই কনফাইনিং এলিমেন্ট, ভার্টিক্যাল কনফাইনিং এলিমেন্টের দুই পাশটা এরকম সমান হয় না, খাঁজ কাটা হয় ব্রিকের জন্য, আর একটু ক্লোজলি দেখলে এরকম ভাবে হয়। এবং আর একটা হচ্ছে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে এন্ডে গিয়ে ডাউল বার দেওয়া, এই বেড জয়েন্টের মধ্যে দিয়ে এরকম হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট ডাউল বারের মতো করে ভার্টিক্যাল কনফাইনিং এলিমেন্টের মধ্যে দিয়ে দেওয়া, এবং এই ডাউল বারটা প্ল্যানে দেখলে এরকম ভাবে ঢুকে যাবে। ওকে, সো আজকে আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। আমি অনেক আগে, আধা ঘন্টা আগে শেষ হয়ে গেল। যা যা কাভার করতে চাইলাম সেটা হচ্ছে নর্মাল ইউআরএম আরএম এর ডিজাইনের ফিলোসফি এএসডি তে, তার জন্য যে এফেক্টিভ হাইট, লেংথ, থিকনেস ক্যালকুলেট করতে হয়, স্লেন্ডারনেস রেশিও চেক করার জন্য স্লেন্ডার হয়ে গেলে কিভাবে করতে হয়, শিয়ার ওয়ালের জন্য কি কি স্পেশাল নিয়ম আছে, এবং আমরা দেখলাম আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনের যে কন্ডিশন গুলো, আর হচ্ছে কনফাইন্ড মেসনরি কনসেপ্ট যেটা এই বিল্ডিং কোডে নতুন। তো এখন আমি কোশ্চেন্সে যাব, আমার প্রেজেন্টেশন শেষ। Let me check. Is concrete can be cast by brick chill? Sorry, Bodhi, please. No, I was saying that there are not many questions, so you can go from the beginning of the Q&A. Sure. Oh,
Not at the beginning. Okay, right. So, I see there are 25 questions. As the brick wall cladding needs to transfer cladding, the wind load to the main frame. Brick wall cladding needs to transfer the wind load to the main frame. What should be the connection detailing between the periphery brick wall cladding to the main wind load carrying members, right? Of steel frames and RCC billing? This detail is not given in BNBC 2020. এই পার্ট 6 চ্যাপ্টার 7টা বেসিক্যালি লোড বিয়ারিং সিস্টেমের জন্য, সো এইটা এই ডিটেইল গুলো কভার করে না এবং অন্য কোথাও এটা কভার করে না বিএনবিসির। এটা হচ্ছে নন স্ট্রাকচারাল, যেমন হচ্ছে গ্লাসের অ্যাটাচমেন্টের ডিটেইল গুলো কোড কভার করে না, সেরকম এটাকে বলা হয় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং। যে ইস্ট এশিয়ায় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং একটা টার্ম আছে, এখানে কভার করে সেই জায়গায় যেটা আমাদের বিল্ডিং কোডে কভার করা নেই। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারাররা মোস্ট অফ দ্য টাইম ম্যানুফ্যাকচারাররা এই ডিটেইল গুলো দিয়ে দেয়, আমাদের কোডে এটা নেই। টু মেক মর্টার or for concrete casting preparation, which furnace modulus is better for sand? Higher FM of sand or lower FM of sand is better? Definitely higher FM of sand is better. FM, fineness modulus, is kind of misleading. Fineness modulus বেশি হলে coarse হয়, fine হয়। So fineness modulus বেশিটা better। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আমাদের এই এর জন্য মর্টার প্রিপারেশনের জন্য রেকমেন্ডেড ফাইনেন্স মডিউলাস হচ্ছে 1.2। কংক্রিটের জন্য আমরা আরো বেশি চাই, আমরা 2 এর উপর চাই, 2.7 এর উপর। সিলেকশন নরমালি হচ্ছে 2.7 ফাইনেন্স মডিউলাস। Sir, will you please explain the reason behind providing masonry parapet thickness of minimum 200 millimeters? এটা হচ্ছে যে ডেফিনেটলি উইন্ড লোড কন্ডিশনের জন্য চিন্তা করা হচ্ছে। এর চেয়ে বেশি হলে মেসনরি যেহেতু ক্যান্টিলিভার হয়ে থাকে, স্লেন্ডার হয়ে যাবে, সেক্ষেত্রে আউট অফ প্লেন বেন্ডিং এ পড়ে যাওয়ার চান্স বেশি। এবং প্যারাপেট আমরা কনজারভেটিভ হতে চাই, এই জন্য প্যারাপেট খুব মারাত্মক। প্যারাপেট তো একদম বিল্ডিং এর রুফে থাকে, এখন 6তলা বিল্ডিং এর রুফের থেকে যদি আউট অফ প্লেনের জন্য একটা প্যারাপেট ডিসলজড হয়ে কিছু ব্রিক নিচে পড়ে, সেক্ষেত্রে নিচে যদি অন্য স্ট্রাকচার থাকে, একতলা দোতলা কোনো বিল্ডিং বা ইয়ে থাকে, পেডেস্ট্রিয়ান রাস্তা থাকে, তো এটার ইনজুরি বা ক্যাজুয়ালিটি অনেক বেশি হতে পারে। সো প্যারাপেটের জন্য সবসময় খুব কনজারভেটিভ হওয়া হয়। যেটা হচ্ছে এটা হচ্ছে আর্থকুয়েকের নন স্ট্রাকচারাল কম্পোনেন্টের ডিজাইনের মধ্যে প্যারাপেটের ডিজাইন চলে আসে। হাউ মেনি স্টোরি আর সেফ ফর মেসনরি, তাই না? এটা হচ্ছে যে আমি দেখালাম যে কত হাইটের হতে পারে, আমি রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের যে চার্টটা আছে সেটা দিয়ে দেখালাম। কনফাইন্ড মেসনরির জন্য তো বলেই দেওয়া আছে যে কোনটা কত হতে হবে। সেল এরিয়া কি? ভেরি গুড কোশ্চেন। সেল এরিয়া হচ্ছে হলো ব্লক বা হলো ব্রিকের মধ্যে যে হোলটা, সেই হোলটা হচ্ছে সেল। আচ্ছা, is mandatory to use hollow blocks for RM construction or solid brick block may be used? হ্যাঁ, সরি, একটু আগে আমি বলছি, ওইটা আমি অ্যান্সার করছি, রাইট? বোধহয় লিখে দিচ্ছে, অ্যান্সারড অলরেডি। এটা করা যায়। হোয়াট ইজ, এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে অর্ডারটা। What is meant by building height? Is it including foundation or plinth height? Plinth থেকে
আমাদের প্যারাপেটের মিড হাইট পর্যন্ত বিল্ডিং হাইট। ডিয়ার স্যার, better for masonry structure, masonry building. আমি পড়তে পারছি না HIC BOPK. What does it mean? Book. It was Which it was mistyped. I Which see. book? Which book is better for masonry structure or masonry building? প্রবলেম হচ্ছে এখানে, প্রবলেম হচ্ছে এক একটা বই এক একটা স্ট্যান্ডার্ড ফলো করে লেখা। যেমন ইউরোপের অনেক ভালো বই আছে, কিন্তু সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গুলো ফলো করে লেখা। ব্রিটিশ অনেক বই আছে, যেমন আমরা যেটা আগে ফলো করতাম স্ট্যাফোর্ড স্মিথের বই, কিন্তু সেটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে লেখা। আবার এএসটিএম এর উপর কিছু বই আছে বা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডের উপর বই আছে, কিন্তু ওগুলো কোনোটাই আবার বিএনবিসির সাথে মিলবে না। সো এটা একটা প্রবলেম। কিন্তু আমরা যেমন আগে সবসময় টেক্সট বুক ছিল স্ট্যাফোর্ড স্মিথের বই, সেটা দেখতে পারেন আপনারা, তবে ওটা অনেক পুরনো। The question is been answered. I have got the answer related to use of follower. Thank you, sir. There is Bodhi has already replied. Dear sir, will also tell about the masonry retaining wall. Retaining wall ক্যান্টিলিভার ওয়ালের মতো করে ডিজাইন করতে হবে ল্যাটারাল লোডের জন্য, এখানে ভার্টিক্যাল লোড খুব কম। সো ওই যে যতগুলো চার্ট দেওয়া আছে M/VD, সেখানে সেগুলো ফলো করে এটা ডিজাইন করতে হবে। নর্মাল আমি যে দেখালাম রেইনফোর্স মেসনরি, সেটা ফলো করে এটা ডিজাইন করতে হবে। সো there is nothing different for retaining wall. Is concrete can be casted by brick chips? Yes, can be casted by brick chips. Cast by brick chips. If load-bearing masonry wall is not allowed for SDC-D at Chattogram, is it required to strengthen wall for seismic provision? Yes, এটা একটা good question. যে এটা হচ্ছে যে এখন তো নতুন করে লোড বিয়ারিং মেসনরি ওয়ালস SDC-D এর জন্য আমরা করতে পারবো না। সো কিন্তু যেগুলো অলরেডি যেসব কনস্ট্রাকশন আছে সেগুলোকে আমাদের স্ট্রেংথেন করতে হবে, সেটার জন্য এই কোড প্রভিশন অ্যাডিকুয়েট না, বা এই কোড প্রভিশনের বাইরে গিয়ে করতে হবে। For RCC frame structure in Chattogram, is it required continuous lintel over brickworks, or we can provide lintel 300 millimeters projected in both end of window door opening? এটার জন্য কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। ইনফিলের জন্য এই লিন্টেলের কোনো হার্ড এন্ড ফাস্ট রুল কোডে নেই। আমাদের প্র্যাকটিস থেকে লিন্টেল গুলো দেওয়া হয়, কন্টিনিউয়াস লিন্টেল দেওয়া হয়, এটাই। লিন্টেলের একটা কনফাইনিং এফেক্ট আছে যে ইনফিলের ফেইলিয়ারটা সে কিছুটা রেস্ট্রিক্ট করে, এইসব কারণে লিন্টেল বেটার। ফর আরসিসি ফ্রেম স্ট্রাকচার ইন চট্টগ্রাম, এটা তো বললাম। ফর এটা আবার বোধহয়, can we use lime concrete or lime cement concrete in masonry? Yes, code part 5 lime concrete বা lime cement concrete standard দেওয়া আছে এবং that is allowed. Have any provisions in BNBC 2020 যেটা বললাম আছে? How many story we can build of lime concrete or lime cement concrete structure? এটা স্টোরির সাথে এর কোনো সম্পর্ক নাই। স্টোরি হচ্ছে যে বিল্ডিং সিস্টেমের সাথে সম্পর্ক লিমিটেড। সো লাইম কংক্রিট আর লাইম সিমেন্ট কংক্রিটের সাথে স্টোরির কোনো রেস্ট্রিকশন নেই আলাদাভাবে। গভর্নমেন্টস প্ল্যান ইজ টু ব্রিং ডাউন দ্য ইউজ অফ বার্ন ক্লে ব্রিক্স। অ্যাবসলিউটলি রাইট, এটা আমার বলা উচিত ছিল, বলা হয়নি। টু 0 by 2025, এই ইয়ারটা বারবার শিফট করছে। এক সময় বলা হচ্ছিল 2022, তারপর এখন ইয়ার শিফট করতে হতে 2025। Lost it.
To achieve this target, we have to search for suitable and effective alternatives like solid or hollow concrete blocks or autoclaved aerated concrete AAC blocks to it. Concrete blocks have got familiarity to some extent, but AAC not even that much. Could you please say something about AAC uses, where to use, how to use, with structural stability and construction procedure, pros and cons over other similar building components? First of all, thank you so much, Mr. Mustafa Hassan, for this question. And I should have raised this point, I just forgot. খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে burnt clay brick from environmental reasons গভর্নমেন্ট ডিসকারেজ করছে। এনভায়রনমেন্টাল রিজনটা কি? আমাদের ট্রেডিশনাল প্রসেসে যেটা হয় যে বার্ন ক্লে ব্রিক যে অনেক কার্বন ফুটপ্রিন্ট অনেক বেশি এবং এয়ার পলিউশন অনেক বেশি করে, এটা একটা দিক। এখন যে মেশিন মেড ব্রিক গুলো হচ্ছে সেখানে কিন্তু এটাকে অনেক মিনিমাইজ করা হচ্ছে, কার্বন ফুটপ্রিন্ট অনেক কমানো হচ্ছে, কারণ হচ্ছে ভিতরে যে গ্যাসটা তৈরি হয় হিটেড গ্যাস সেটাকে রিসাইকেল করা হয়, যার ফলে এয়ারে যে এক্সস্ট গ্যাসটা বের হয় সেটার মধ্যে পলিউটেন্ট খুব কম থাকে, এটা মিনিমাইজ করা হচ্ছে মেশিন মেড ব্রিক গুলো যেগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি যেসব ব্রিক হচ্ছে। প্রবলেম আরেক জায়গায়, প্রবলেম হচ্ছে ব্রিকের জন্য যে ক্লে লাগে সেই ক্লেটা টপ সয়েল থেকে আসে, কারণ আমাদের দেশে টপ সয়েল হচ্ছে যে এগ্রিকালচার পারপাসে খুব ইম্পর্টেন্ট। সো আমাদের টপ সয়েলটা ব্রিকের জন্য নিয়ে নেওয়া হলে সেখানে এগ্রিকালচারে সাংঘাতিক ভাবে হ্যাম্পার্ড হয়। তো এইটা ডিসকারেজ করার জন্য গভর্নমেন্ট গ্র্যাজুয়ালি, যেহেতু আমাদের দেশে এখনো ক্লে ব্রিক একটা মেইন কনস্ট্রাকশন মেটেরিয়াল, এটাকে গ্র্যাজুয়ালি কমানোর জন্য 2025 টার্গেট নিয়েছে, যেখানে এটা বার্ন ক্লে ব্রিক আর ম্যানুফ্যাকচারিং হবে না, কিন্তু এটা সময় লাগবে। এর এখন যেটা অল্টারনেটিভ যেটা হচ্ছে, যেটা বললেন উনি লিখেছেন যে হচ্ছে সিসি ব্লক, কংক্রিট ব্লক এন্ড এএসির সুবিধা হচ্ছে, today I'm not prepared to lecture on AAC, but এটা simple idea. AAC হচ্ছে যে কংক্রিটটা থাকে সেটা অ্যারেটেড, এটার ভিতর এয়ার কন্টেন্ট বেশি থাকে, অ্যারেটেড থাকে, এটার জন্য এটা লাইট হয়। এখন লাইট হওয়ার সুবিধা হচ্ছে আমাদের আর্থকুয়েক পয়েন্ট অফ ভিউ থেকে, যখনই একটা ব্লকের ওজন কমে যায়, টোটাল ওয়েটটা, সাইসমিক ওয়েটটা কমে যায়, তখন ল্যাটারাল লোড, আর্থকুয়েকের থেকে ল্যাটারাল লোডটা কম আসে। That is a big advantage for AAC. আমাদের একমাত্র এনশিওর করতে হয় যে এএসসি যাতে স্ট্রেংথ এনাফ হয়, যাতে আমাদের রেগুলার যে ডিজাইন প্রসেস যেটা আমি এক্সপ্লেইন করলাম সেই ডিজাইনে আমরা অ্যাডিকুয়েট স্ট্রেংথটা পাই, ক্যাপাসিটিটা পাই। সো এএসসি যদি স্ট্রেংথ এনশিওর করা যায়, ডেফিনেটলি করা যায় প্রপার ম্যানুফ্যাকচারিং মেথডে, এএসসির স্ট্রেংথ এনশিওর করতে গেলে এর যে প্রপার্টিটা যেটা লাইট হয় ফ্রম দ্যাট, এটা হচ্ছে যে অনেক ইউজফুল। একটাই ঝামেলা, আর একটা ঝামেলা, এসি যেহেতু এটা অ্যারেটেড হয়, তার কারণে আমাদের যদি ভিতরে রেইনফোর্স মেসনরির ক্ষেত্রে যদি রেইনফোর্সমেন্ট প্রপারলি গ্রাউটেড না হয়, আনগ্রাউটেড কনস্ট্রাকশন একেবারেই উচিত না। আনগ্রাউটেড কনস্ট্রাকশন অন্য সিসি ব্লকে করা যায়, কিন্তু এসি তে আনগ্রাউটেড কনস্ট্রাকশন একেবারেই উচিত না, কারণ হচ্ছে করোশনটা অনেক বেশি হবে। তো নর্মালি যেটা করা হয় রেইনফোর্স মেসনরিতে গ্রাউটটাই সবসময় সাজেস্ট করা হয়। গ্রাউটেড কনস্ট্রাকশনে এসি তে সমস্যা নাই, মিনিমাম ক্লিয়ার কাভার এগুলো যদি মেনটেন করা হয়, কিন্তু আনগ্রাউটেড ক্ষেত্রে এখানে করোশনের চান্স বেশি থাকে। সো এটা আরো অনেক প্রোস এন্ড কনস আছে, সেগুলোর মধ্যে আমি আজকে প্রিপেয়ার্ড না এটার উপর বলার জন্য। এন্ড অ্যাকচুয়ালি আমারও স্টাডি করতে হবে এসি নিয়ে, আমি কম জানি। আমাদের অনেকে এক্সপার্ট আছেন আমাদের দেশে যারা এগুলোর উপর অনেক ভালো জানেন। Could you explain how to model brick masonry in FA model? যেটা বললাম মেমব্রেন, এটার মধ্যে অনেক কিছু কি বলবো, অনেক জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয় মডেলিং এ, এবং বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়াল গুলোকে মেমব্রেন এলিমেন্ট করা হয় আউট অফ প্লেনে, যে এর যে শেল বিহেভিয়ার
শেল বিহেভিয়ারটা বা প্লেট বিহেভিয়ারে প্লেটের জন্য যে স্টিফনেস সেটাকে অলমোস্ট জিরো করে দেওয়া হয় বা মেমব্রেন এলিমেন্ট ইউজ করা হয়, অর ইন প্লেন স্ট্রেসেস কনসিডার করা হয়, যে ল্যাটারাল লোডে ইন প্লেনে এর যে স্টিফনেসটা দেয় সেটা কনসিডার করা হয়। তবে সরাসরি ডিজাইন মডেল থেকে করা যায় না, মডেল থেকে যে স্টিফনেস এর উপর ডিপেন্ড করে লোডের ডিস্ট্রিবিউশনটা দেখে পরে ডিজাইনটা ম্যানুয়ালি করতে হয়। What is the vertical spacing of dowel bar in corner? Vertical spacing টা এটা কি কনফাইন্ড মেসনরিতে বলা হচ্ছে নাকি এতে আর্টকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইনে? আমার একটু দেখে বলতে হবে। as far as I remember আমার একটু দেখে বলতে হবে এটা। ডাউল বারের হচ্ছে মোস্ট প্রবাবলি 300 মিলিমিটার, এটা একটু দেখে চেক করে বলতে হবে, এখন আমার একদম রেডি মনে নেই। Can we use confinement reverse for partition wall? Absolutely, absolutely. Actually, আমাদের দেশে পার্টিশন ওয়াল একেবারে আনরিনফোর্সড হয় ইনফিলটা, কিন্তু বাইরে অনেক দেশেই আছে যেখানে রিনফোর্সমেন্ট ইউজ করা হয় টু অ্যাঙ্কর ইনফিল ওয়াল উইথ বিমস এন্ড কলামস। The question is, for shear wall, if we provide a concrete mass like the boundary elements, where there is a huge amount of concentrated point load from beam, is it necessary to design the mass as column, or can we distribute the reinforcement throughout the length of the shear wall? এখানে ঝামেলাটা বাউন্ডারি এলিমেন্ট আমরা তখনই ইউজ করি যখন ফ্লেক্সার গভর্ন করে। ফ্লেক্সার গভর্ন করলে আমাদের এক্সট্রিম ফাইবারের স্ট্রেস আসে, সো আমরা যদি রেইনফোর্সমেন্ট ওয়ালের মধ্যে ডিস্ট্রিবিউট করেও দিই, যদি ফ্লেক্সার গভর্ন করে ওই রেইনফোর্সমেন্টটা আমার এক্সট্রিম ফাইবার স্ট্রেস নিতে কাজে আসবে না। ওকে, সেটা শুধুমাত্র শিয়ার নিতে কাজে আসবে। ফ্লেক্সার গভর্ন করলে আমরা বাউন্ডারি এলিমেন্ট ইউজ করি এক্সট্রিম ফাইবারে যে স্ট্রেস আসে সেটা নেওয়ার জন্য, সো আমি ওয়ালে ডিস্ট্রিবিউট করে দিলে সেটা কাজে আসবে না। হোয়াট ইজ দ্য লেংথ অফ what is the length of dowel bar embedded in corner wall? Embedment ইয়ে দেওয়া আছে আমাদের নর্মাল, আচ্ছা ডাউল বারের ক্ষেত্রে তাই না, এমবেডমেন্ট কত দিতে হবে? Again, I have to check. One thing for sure, not less than 75 millimeters. That doesn't work. But minimum কত ওটা আমাকে দেখে বলতে হবে, একটু চেক করতে হবে। Can we use confinement reverse for partition wall? Can we use confinement reverse? হ্যাঁ, এটা তো উত্তর দিলাম। What do you mean by wall density? Wall density হচ্ছে ওয়ালের এরিয়া, ওয়ালের ক্রস সেকশনাল এরিয়া divided by floor area. That is called wall density. If truss placed on a masonry brick wall, how can we improve anchorage capacity for uplift forces? Right. ট্রাস থেকে অবশ্যই অ্যাঙ্কর ভিতরে যেতে হবে ওয়ালের, এবং সেইটার ট্রাসের ক্ষেত্রে একটা ইয়ে দেওয়া আছে, স্কেমেটিক ড্রয়িং বিএনবিসিতে দেওয়া আছে, পিচ রুফের ক্ষেত্রে কিভাবে অ্যাঙ্কর করতে হবে রুফটাকে। আপনি একটু প্লিজ পার্ট 6 চ্যাপ্টার 7 এ দেখেন, সেখানে একদম ফিগার দিয়ে দেখানো আছে।
What will be the maximum height of 5-inch brick as partition wall? এটা বিএনবিসি তে সেই ধরনের কিছু নেই, SC41 এ কিছু লিমিট আছে। তো সেটা যদি ইন্সপেকশনের কথা বলেন, সাইসমিক ইভ্যালুয়েশনের কথা বলেন, যদি SC41 ফলো করা হয় সেখানে লিমিট আছে, বিএনবিসি তে সেইভাবে লিমিট নাই। রেইনফোর্স মেসনের ক্ষেত্রে আমাদের যে ব্যান্ড গুলো দেওয়ার কথা সেগুলো আমাদের দেখতে হবে, কিন্তু পার্টিশন ওয়ালের ক্ষেত্রে না, পার্টিশন ওয়ালের ক্ষেত্রে কিছু নেই। If in high-rise building, what precaution should we take for brick partition wall, especially outer wall? Very good question. বিল্ডিং কোডে কিছু বলা নাই এখানে। ডেফিনেটলি আমাদের আউট অফ প্লেন ফেইলারটা রেজিস্ট করার জন্য আমাদের দেখতে হবে যে এক্সেলারেশন লেভেল যেটা, সেটার জন্য আমাদের পার্টিশন ওয়ালের যে থিকনেস এন্ড স্ট্রেংথ, মোটর স্ট্রেংথ, তার উপর ডিপেন্ড করে এটা আউট অফ প্লেন ফেইলার হয় কিনা। বেস্ট হচ্ছে গিয়ে পার্টিশন ওয়াল আউট অফ প্লেন ফেইলার রেজিস্ট করার জন্য অ্যাটলিস্ট এক্সটেরিয়র ওয়াল অ্যাঙ্কর করা ব্রিকের বিমের সাথে। আচ্ছা, dear sir, there are height limit 50 meters, but story limit only 4. No. Do you please clarify this phenomena? Story limit 4 হচ্ছে গিয়ে confined masonry জন্য, URM বা RM এর জন্য না। URM আর RM এর জন্য হচ্ছে গিয়ে 50 meters height limit. Sir, masonry building height limitation is defined as stories such as 2, 3 or 4 story. সেটা হচ্ছে confined masonry জন্য। However, what would be the height limitation in actual length? লেংথের এখানে লিমিট দেওয়া নাই, কারণ ওইটা যে হরাইজন্টাল কনফাইনিং এলিমেন্ট থাকবে তো কনফাইন্ড মেসনরিতে, এবং কনফাইন্ড মেসনরিতে হরাইজন্টাল কনফাইনিং এলিমেন্ট থাকার কারণে স্টোরি হাইট বেশি হলেও প্রবলেম না। In addition, foundation design for masonry structure is not included in this webinar. May I ask why? Foundation design for masonry structures, ফাউন্ডেশনের জন্য আমাদের 3টা বোধহয় সেশন আছে। ওই 3টার মধ্যে 2টা জয়নাল আবেদিন স্যার, একটা আনসারি স্যার। জয়নাল আবেদিন স্যার বেসিক গুলো কভার করবেন এবং বেসিক থেকে পরে কোড প্রভিশনস গুলো কভার করবেন। সেখানে স্যারের কি 3টা, আমি ঠিক মনে নাই, জয়নাল আবেদিন স্যারের 2টা বা 3টা সেশন। সেখানে স্যার বেসিক জিনিসগুলো কভার করে কোড প্রভিশন 3টা সেশন কোড প্রভিশনস কভার করবেন, সেখানেই অনেক চলে যাবে। স্যার মেসনরি ফাউন্ডেশন কভার করবেন কিনা আই ডোন্ট নো। আর হচ্ছে যে আনসারি স্যারেরটায় উনি আর্থকুয়েক রিলেটেড জিনিসগুলো কভার করবেন। স্যার হয়তো আনসারি স্যার মেসনরি ফাউন্ডেশনের স্ট্রেংথেনিং নিয়ে বলতে পারেন, আই ডোন্ট নো, সেটা ফাউন্ডেশন পার্টে আসবে। For RCC frame structure in Chattogram, is it required? এটা তো আমি বলছি অলরেডি। কোথায় আছে? In confined masonry building, there is a strip footing. Vertical confined member has any connection with strip footing? Yes. নিচে অ্যাঙ্কর করা থাকতে হবে ভার্টিক্যাল কনফাইন রিইনফোর্সমেন্ট গুলো। According to FEMA 273 section 752, in plain masonry infill stiffness infill calculation procedure, the formula in this section needs to calculate moment of inertia for columns I column, as we know, but this is related to infill. আমরা এখানে infill নিয়ে আলাপ করি নাই। This is an information I think engineer Rifat wants to share with everyone.
Oh no, my question is, if the column on both sides of the URM infill walls panel are different, that as for example, right side column is 15 inch by 15 inch and left side column is 18 inch by 20, then to calculate moment of inertia, which column should we select? I think minimum, I don't know, I see. FEMA is from FEMA, right? I have to check. কিন্তু BNBC তে এখানে ইনফিল নিয়ে কিছু বলা হচ্ছে না। Is a restriction on proof cutting on what will be the most suitable allowable horizontal location or vertical location for creating groove on brick masonry on framed RCC frame structures? What will be the pattern of brick wall failure? Very good question, but no information is given in the code for that. এখানে আমাদের জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। লোড বেয়ারিং ওয়ালের ক্ষেত্রে আমাদের জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে ম্যাক্সিমাম মোমেন্ট লোকেশনে বা যেখানে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন বেশি হবে সেই সব লোকেশনে গ্রুভ না কাটা, এবং গ্রুভ কাটলে সেই গ্রুভের এরিয়াটা বাদ দিয়ে আমাদের এফেক্টিভ এরিয়া ক্যালকুলেট করা উচিত। আর ফ্রেমের মধ্যে ইনফিলের ক্ষেত্রে এটা কোনো ঝামেলা না বলে আমার মনে হয়। ওকে, as per architectural guideline for seismic zone 1 maximum building height 4 story, but as per that is, please don't misunderstand, এই যে আর্কিটেকচারাল গাইডলাইনটা কনফাইন্ড মেসনরির জন্য, দ্যাটস এ স্পেশাল টাইপ অফ মেসনরি, আর ওখানে আর এর ভ্যালু দেওয়া আছে ইউআরএম আরএম এর জন্য। সো আর এর ইউআরএম আরএম এর জন্য হাইট যেটা লিমিট দেওয়া আছে সেটা, কিন্তু কনফাইন্ড মেসনরি কিন্তু যে কোনো জোনে করা যাবে, কিন্তু ওই হাইটের লিমিট ধরে। কনফাইন্ড মেসনরি ইজ ডিফারেন্ট ফ্রম ইউআরএম অর আরএম। Confined masonry wall thickness, right? Confined masonry wall thickness limit দেওয়া নাই। Okay, really I have to check. এটা একটা ভালো কোশ্চেন, it must be there. Confined masonry wall thickness, this is a critical question, critical parameter actually. I have to check. ছিল তো কোথায়? ওয়াল ডেনসিটি একটা প্যারামিটার যেটা দিয়ে থিকনেস কভার করবে, and at least to fully walls for wall density বলা আছে, wall density আর কনফাইনিং এলিমেন্টের এরিয়া গুলো দেওয়া আছে, সেটা থেকে একটা থিকনেস আসবে, কিন্তু ওয়াল অ্যাজ ইট ইজ ওয়াল থিকনেস পাচ্ছি না, দেখতে হবে। ওয়াল থিকনেস পাচ্ছি না। দিস ইজ এ গুড কোশ্চেন। ওয়াল থিকনেস ওইভাবে দেওয়া নাই আমি যেটুকু দেখলাম, কিন্তু ইয়ে গভর্ন করবে ওয়াল ডেনসিটি। What will be future status of 4-story building construction in zone 3 as URM? Zone 3 তে আমাদের মানে যেগুলো অলরেডি 4 স্টোরিড আছে সেগুলোকে আমাদের স্ট্রেংথেন করতে হবে, আর যেটা হচ্ছে যে 4 স্টোরিড আমরা আরএম ভালো মাটিতে করতে পারবো, রক লাইক সয়েলে আমরা 4 স্টোরিড করতে পারবো।
So what is the maximum live load allowed for confined masonry? যেহেতু এটা লাইভ লোড অ্যালাউড একেবারে শুধু রেসিডেন্সিয়াল পারপাসে কনফাইন্ড মেশিনারি ইউজ করা হয়, কোনো অ্যাসেম্বলি পারপাসে অন্য কোনো পারপাসে কনফাইন্ড মেশিনারি ইউজ করা হয় না। This is also a very good question. For shear wall, if we provide a concrete mass like boundary elements where there is a huge amount of এটা আমি বলছি answer করছি, what is the permissible height and length of masonry wall with brick column for stability check? Column slenderness ratio যদি সেটা হচ্ছে যে slenderness ratio থেকে আসবে, কলামের slenderness ratio must be less than 12, অর্থাৎ height and thickness, effective height by effective thickness ratio must be less than 12, এর থেকে বেশি হয়ে গেলে এটা slender, কারণ slender মেম্বার হিসেবে ডিজাইন করতে হবে এবং পিডলটা এফেক্ট নিতে হবে। What is real cement mortar stress calculation as per mortar ratio? Stress calculation, I didn't understand. Sir, what will be the foundation design of confined masonry? Normal strip footing এর মতো, কিন্তু এটার মধ্যে এমবেডেড থাকবে, ভার্টিক্যাল এলিমেন্টের রেইনফোর্সমেন্ট এমবেডেড থাকবে। আমি বারবার হারাই যাচ্ছি কেন যেন, অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, কোথায় আছি দ্যাট আই ডোন্ট নো। রাকিব, আপনি কি করতে পারেন কি যখন আপনি কোনো কোশ্চেনটা রিপ্লাই করছেন ওই কোশ্চেনটায় ক্লিক করে দেন, if you click করলে question that will stay, it won't move. I see. Okay. Thank you. So what will be the foundation design? I've already answered. What is water cement ratio, cement fine aggregate and or coarse aggregate ratio in grout? Eta STM e dawa ache, STM er STM C376 by টাইপের STM এ গ্রাউটের জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে, সেখানে ডিটেইল দেওয়া আছে গ্রাউটের উপর। What is water cement ratio of বোধহয় আমি অ্যান্সার করলাম। We are using now 500 W. W means weldable, and we can weld low alloy steel, so it is not a totally carbon steel that means not weldable. So are we using now low alloy steel STM? STM 706, right? STM 706. Higher grade steels are all according to STM 706. Sir, is it necessary to use lintel reinforcement connect with column reinforcement? What is the right reinforcement system of lintel? Is necessary to use lintel reinforcement connect with column reinforcement? No, lintel by definition column reinforcement এর সাথে connect করে না, integrate না। What is the right reinforcement system of lintel? আমরা যদি লিন্টেলকে কলামের রিইনফোর্সমেন্টের সাথে কানেক্ট করি, it will act like a beam. লিন্টেল হচ্ছে মেসনরির ওপেনিং এর উপরে, যখন আমরা দুই পাশে মেসনরির উপর সাপোর্টেড একটা বিম দিই ওপেনিংটাকে কভার করার জন্য, দ্যাট ইজ লিন্টেল। দ্যাট ক্যান বি কন্টিনিউয়াস, বাট দ্যাট ডাজন্ট কানেক্ট উইথ column reinforcement. In village area, there is a lot of tin shed building on 5-inch load bearing masonry wall, but as per BNBC minimum is required 10 inches. Should we strengthen the? Yes, we should. There's in masonry retaining wall for out of plane bending, if applied stress exceed rupture stress, then what will be the best solution? Provide cross wall, buttress wall, wing wall or wall thickening. অনেক ভাবে করা যায়, এটা হচ্ছে পিয়ার বা পিলাস্টারের মতো দেওয়া যায়, এটা ওয়াল থিকেনিং করা যায়, জ্যাকেটিং করা যায়, আরসি জ্যাকেটিং করা যায়, or as you said cross wall, buttress wall, এগুলো দাও, উইং ওয়াল দেওয়া যায়, but it all depends on architectural solution, মানে
যেটাই করব সেটা আর্কিটেকচারাল একটা ইন্টারভেনশন দরকার হবে। আর্কিটেকচারালি যেটা অ্যালাউ করা যাবে সেই ধরনের সলিউশনের মধ্যে যেতে হবে। স্ল্যাব কর্নার রিভার স্পেসিফিকেশন, স্ল্যাব কর্নার রিভার আরসিসি তে নিশ্চয়ই দেখানো হচ্ছে। দিস ইজ ভেরি বেসিক এবং দেখানো হয়েছে, ডক্টর ঘোষ দেখিয়েছেন, আমি নিজে সেটা দেখেছি। স্ল্যাব কর্নার রেনফোর্সমেন্ট, 5-inch walls still now used randomly. What will be the future of that? এগুলোকে স্ট্রেংথেন করতে হবে, and ফিউচারে এগুলো লোড বেয়ারিং ওয়াল হিসেবে ইউজ করা যাবে না। What is the allowable compressive strength of first class brick A, B, or C as per BDS? BDS standard দেওয়া আছে, কিন্তু আমাদের বিল্ডিং কোডে কিন্তু এই ব্রিকের ক্লাস অনুযায়ী আমাদের কোনো লোড কোনো allowable stress বা strength এর ইয়ে ডিপেন্ড করে না বিএনবিসি তে। সো বিডিএস এ দেওয়া আছে, ইউ হ্যাভ টু চেক। আমার মনে হয় এ হচ্ছে গিয়ে 2400 পিএসআই এর উপর হলে সামথিং লাইক দ্যাট, এটা দেখতে হবে বিডিএস। কিন্তু আমাদের ডিজাইনে, বিল্ডিং ডিজাইনে বিএনবিসি তে ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের প্রিজম টেস্ট করা উচিত। আচ্ছা ডিয়ার স্যার, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল লেংথ in the vertical height of URM? Maximum horizontal and vertical height of URM. আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের স্লেন্ডারনেস রেশিও তে যতক্ষণ অ্যালাউ করে ততটুকু আমরা করতে পারবো, এন্ড দেন আমাদের অন্যান্য ক্যালকুলেশন দেখতে হবে। স্লেন্ডারনেস রেশিও অ্যালাউ করলে আমরা করতে পারবো। স্লেন্ডার হয়ে গেলে স্লেন্ডার বিল্ডিং হিসেবে, স্লেন্ডার বিল্ডিং অবশ্যই ইউআরএম হয় না কখনো। If we design the building as intermediate moment resisting frame, dual system, in that case, can we determine the value of period T as moment resisting frame CT, or it has to be determined as all other? It has to be determined as all other dual system structures using and all other system. For seismic zone 1, can we use 5-inch load bearing unreinforced masonry with stiffening 10-inch brick pier for 5-story building? Use 5-inch load bearing cannot be used. 150 millimeter. Someone has replied probably. If load bearing masonry wall is not allowed for SDC D, then what is the requirement for the wall for the seismic, for that seismic provision? We can use the seismic provision for strengthening purposes. Confined wall is confined masonry thickness 150 millimeters. Right, probably you are right. I should check. Yes, it is given. Raquib, there are only like 2 or 3 more questions left. Dr. Raquib, are you there? Left, right? Just one thing. Sorry, Bodhi. We lost your audio. More questions are coming from me. Okay, so this is for confined 150 millimeter is the wall thickness that I couldn't answer. Probably he's right. I found it somewhere 150 millimeter. Right now I cannot find it, but I have to check. Engineer Tofazzal Hussain may be right. For confined masonry, 150 millimeter is the minimum wall thickness. Is it? I have to check. It's Dhaka, huge building used commercial purpose. What to do with 2020? I understand the question. Dear sir, what is
pier thickness, if it exists in two sides of the wall, usually pier is given only on one side. In the interior side, pier is not used. But if there is pier on both sides, then you have to take pier thickness from both sides. Okay, so like in the cavity wall, TP will be TW plus the extended part on both sides. What type of joint will we provide between floor slab, and load-bearing wall to get monolithical behavior? What type of joint will we provide between floor slab and load-bearing wall? So it is we cannot achieve monolithical behavior. What is done is that with mortar, so we consider the end as simply supported. We never consider it as monolithic. Dear sir, what will be the minimum depth of foundation of masonry street footing if wall height 10 feet and wall thickness 5 inch? I don't know. I don't know if we have any such prescription for 5-inch wall thickness. I don't know. Without pilaster or column, what is the maximum horizontal length of a masonry wall can be built? We should provide cross wall that will be guided by the slenderness ratio. So if you use the word length as the dimension between spacing of two cross walls, so that will be guided by the slenderness ratio. The slenderness ratio must be less than 20. Yes, what type of joint will we provide between floor slab and load bearing? I have answered that already. Brick walls. Dear sir, I have submitted my quiz. Bodhi, you have answered that probably. How to determine strength of mortar of an existing masonry structure? There are test methods to find that out. Shear test method, where a jack is used to shear one brick from a masonry. So that is not given in BNBC, but there are methods available. Sir, brick structures, huge building used in Dhaka for commercial purpose. BNBC, what does BNBC say about that? A huge building. So BNBC doesn't say anything about the existing structures. These huge buildings, I suppose they don't even conform to the earlier code either. So they must be retrofitted or demolished. Dear sir, is there any provision in BNBC for normal boundary walls? No. Boundary wall, like it will be like a cantilever wall, and that will resist lateral load, some lateral load probably. As boundary wall as such, there is no provision for that. So I think Bodhi, I have answered all the questions. Regarding boundary wall, I don't know, like if they mean the boundary section of the wall, shear wall, and that will be covered in the SEISMIC lecture by Dr. Ghosh in quite depth, basically. So boundary, like yes. Boundary element, basically. Boundary element I don't know if of shear walls. Yeah, I saw another question before for boundary element. So those questions will be answered in depth in his lecture. He will go over those things. Dr. Raquib, there are a couple of other questions in room 2. Room 2. How can I get to room 2? I will read it out. Just a second. Yeah. So one is that can we use masonry wall in multi-story steel buildings? Sure. Dr. Raquib, we cannot hear you. Steel buildings? Steel buildings? Yeah, multi-story steel buildings. So
Today's lecture is on masonry. So steel has No, no, been no, no. covered already. I don't No, the question is, can we use masonry wall in multi-story steel buildings? That's the question. masonry as infill in steel buildings. Yes, there is no Yeah, restriction. infill wall. Yeah, yeah. Other than that, Wall. Yes. yeah, I think other questions we have answered more or less. You went over all the questions in quite detail, and I think today we went over almost all the questions that were asked. So we had a lot of time, and this was a very good question answer session. And so let's end this webinar, Dr. Raquib. Yes. Bodhi, just one thing. I admit that a couple of questions I couldn't answer, like regarding dowel bars, embedment in the column of dowel bars and the spacing of dowel bars. So I'll check them, and if possible, can we answer them separately later or no? Yeah, so there are two things. One is the dowel bars, and the other is the wall thickness for confined Or walls. I'll check So them. if you get something, some material on that, then you can just create a small handout kind of a thing, a page. Just write it down and send it to me. I will add it to the On handout that we have. masonry side. Okay. 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 Thank you, Bodhi. Yeah.